দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আজকে আমরা প্রবাহিত শুরু করব, নতুন একদম চ্যাপ্টার। দেখো, পীযূষ জয়েন করছে না? হ্যালো পীযূষ। হ্যাঁ স্যার, করেছি জয়েন। হুম, তোমার টাইম অ্যাডজাস্ট হলো আজকের? স্যার আজকে ওই পড়াটা একটু বন্ধ রাখছি স্যারকে বলে। ও, ওটা কতজনের ব্যাচ? হ্যাঁ স্যার। বলছি যে ওখানে মানে আজকে যে আজকে পড়াটা যে সেখানে কতজন পড়ো, মানে টাইমটা কি ওরা চেঞ্জ করতে পারবে ওই মাস্টারমশাই? স্যার ওখানে বলছিলাম বলে যে হবে না, কারণ অনেকের এরপরে না আরেকটা পড়া থাকে। ওটাই তো প্রবলেম, এখানেও মনে হয় একই রকম প্রবলেমই হবে। দেখা যাক। আচ্ছা, দেখো, আমরা একদমই নতুন চ্যাপ্টার শুরু করব, যাকে আমরা প্রবাহিত তড়িৎ বলছি। প্রথমে আমরা যেটা জানবো, দুটো তড়িৎগ্রস্ত বস্তু যদি হয়, ধরো একটা মধ্যে প্লাস আধান আছে আর একটা মধ্যে মাইনাস আধান আছে। আমি যদি তার দিয়ে যুক্ত করে দেই, তাহলে প্লাস আধান থেকে মাইনাস আধানের দিকে তড়িৎ প্রবাহিত হয়। কিন্তু এই তড়িৎ প্রবাহটা ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ, বেশিক্ষণ ধরে হয় না, একদম সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। এখানে তড়িৎ প্রবাহ হবে কেন? একটা উচ্চ বিভব আছে, একটা নিম্ন বিভব আছে। প্লাস আধান মানে উচ্চ বিভব, আর মাইনাস আধান মানে নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে তড়িৎ প্রবাহিত হবে, আধান প্রবাহিত হবে। তার ফলে একটা তড়িৎ প্রবাহ মাত্রা পাবো, সেটা ক্ষণস্থায়ী একটা তড়িৎ প্রবাহ মাত্রা পাবো। আধান প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে খুব কম সময়ের মধ্যে বিভব সমান হয়ে যাবে, তখন আর আধান প্রবাহিত হবে না। তাহলে তড়িৎ প্রবাহ পেতে গেলে আমরা যদি এই তড়িৎ প্রবাহটা আমি পার্মানেন্ট পেতে চাই, স্থায়ী একটা তড়িৎ প্রবাহ পেতে চাই, স্থায়ী, তাহলে কিন্তু এইরকম হলে হবে না। কিরকম লাগবে? বিভব প্রভেদটা বজায় থাকতে হবে। এখানে প্লাস আধান, এখানে মাইনাস আধান, আমি তার দিয়ে যুক্ত করলাম, প্লাস আধান চলে আসলো ঠিকই, মাইনাস আধানের এখানে দুটোই নিস্তেজিত হয়ে গেল, বা দুটোরই বিভব সমান হয়ে গেল। এখানে যদি আরো প্লাস আধান দেওয়ার ব্যবস্থা করি, এখানে যদি আরো মাইনাস আধান দেওয়ার ব্যবস্থা করি, যত তড়িৎ প্রবাহ হতে থাকবে তত প্লাস আধান জমা হতে থাকবে, যত তড়িৎ প্রবাহ হতে থাকবে তত মাইনাস আধান জমা হতে থাকবে। তাহলে এরকম যদি একটা ব্যবস্থা করা যায় যে বিভব প্রভেদ কখনোই ইকুয়াল হবে না, বিভব কখনো ইকুয়াল হবে না, বিভব প্রভেদ থেকেই যাবে। তার মানে এটার বিভব, ধরো এটা এ বস্তু, এটা বি বস্তু, এ বস্তুর বিভব সবসময়ই বি বস্তুর বিভব থেকে যদি বেশি হয়, সব সময় যদি বেশি হয়, কন্ডিশন যদি সব সময় বেশি হয়, তাহলে আমরা স্থায়ী তড়িৎ প্রবাহ পাবো, স্থায়ী তড়িৎ প্রবাহ পাবো। এবার কি করে আমরা বিভব সবসময় আমরা বেশি রাখতে পারি বা বিভব পার্থক্য রাখতে পারি দুটো বস্তুর মধ্যে, সেই ব্যবস্থাটাই আমরা বলি তড়িৎ কোষ। তড়িৎ কোষ এমন একটা ব্যবস্থা, তড়িৎ কোষ আর অনেকগুলি কোষের সমন্বয়ে গঠিত হয় একটা ব্যাটারি। তড়িৎ কোষ হচ্ছে যে ব্যবস্থার সাহায্যে আমরা বিভব পার্থক্য সর্বক্ষণের জন্য বজায় রাখতে পারি দুটো স্থানের মধ্যে, অর্থাৎ আমরা স্থায়ী তড়িৎ প্রবাহ পেতে পারি, সেই ব্যবস্থাটাকে বলা হয় তড়িৎ কোষ। তড়িৎ কোষের সংজ্ঞা একটু লিখে দেই, যে
ব্যবস্থার সাহায্যে, এখান থেকে লেখো, এগুলো দরকার নাই, এটা দরকার নাই লেখার, মেইন যে জায়গাগুলো নোট লেখা হবে সেই জায়গাগুলো লিখবে। যে ব্যবস্থার সাহায্যে স্থায়ী বিভব প্রভেদ সৃষ্টি করে স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তাকে তড়িৎ কোষ বলে। এবার ব্যাটারি যখন বলা হবে, ব্যাটারি তখন একাধিক কোষের সমন্বয়ে, একটার বেশি যখন কোষ থাকবে, একাধিক কোষের সমন্বয়ে গঠিত হয় ব্যাটারি। আচ্ছা, দেখো তড়িৎ কোষের সংকেত, তড়িৎ কোষের একটা চিহ্ন থাকে, তড়িৎ কোষের সংকেত আমরা ভেবে লিখি, সাংকেতিক চিহ্ন আর কি, সাংকেতিক চিহ্ন লিখে দিই তড়িৎ কোষের। আমরা বর্তনীতে তড়িৎ কোষ বা তড়িৎ কোষকে আমরা কিভাবে লিখবো? তড়িৎ কোষের সাংকেতিক চিহ্ন। তড়িৎ কোষ আমরা সবসময় আঁকি কিভাবে, সেটাই সাংকেতিক চিহ্ন। একটা বড় দাগ দিতে হয়, একটা ছোট দাগ দিতে হয়, এটাই হচ্ছে তড়িৎ কোষ। বড় দাগটা সবসময় কোষের ধনাত্মক প্রান্ত, ছোট দাগটা সবসময় ঋণাত্মক প্রান্ত, এটা তড়িৎ কোষ। ব্যাটারি তাহলে কি হবে? অনেকগুলি কোষ যদি থাকে, এই একটা কোষ, এই একটা কোষ, আরো কোষ থাকতে পারে, ডট 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 আরো কোষ থাকতে পারে, তখন আমি এই সমন্বয়টাকে বলবো ব্যাটারি। তাহলে এটা কোষ, তড়িৎ কোষ, আর এটা হচ্ছে ব্যাটারি। যখন একটাই থাকবে তখন কোষ, যখন অনেকগুলি থাকবে তখন ব্যাটারি। আচ্ছা, তাহলে তড়িৎ কোষ আমরা বর্তনীতে ঠিক এই চিহ্ন দিয়ে আঁকবো। তড়িৎ কোষ থেকে কি পাই আমরা? তড়িৎ কোষ থেকে আমরা স্থায়ী তড়িৎ প্রবাহ পাই। তার মানে কি করে বিভব পার্থক্য বজায় থাকে? তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তার মানে প্লাস আধান আর মাইনাস আধান সব সময় তৈরি হতে থাকে যতক্ষণ তড়িৎ প্রবাহ চলে, তার ফলে স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। যাই হোক, কোষ নিয়ে আমরা বেশি এখানে আলোচনা করব না, আমরা সরাসরি ঢুকে যাব প্রবাহী তড়িতের মধ্যে। তবুও দু একটা কথা বলি। তড়িৎ কোষের ব্যাপারটা একটুখানি বুঝলে, যে আমরা এমনি সাধারণত দুটো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে তার দিয়ে যুক্ত করলে খুব অস্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এটা কিন্তু উচ্চ বিভব নিম্ন বিভব যুক্ত বস্তু যুক্ত করার জন্য এটা অস্থায়ী তড়িৎ প্রবাহ, কিন্তু এটা অস্থায়ী তড়িৎ প্রবাহ। এটা স্থায়ী পেতে গেলে বিভব পার্থক্য বজায় রাখতে হবে। সেই বজায় রাখার যে ব্যবস্থা, সেটাই হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষ দুই ধরনের হয় সাধারণত। তড়িৎ কোষ দুই প্রকার, এটাও বলে দিই একটু। তড়িৎ কোষ দুই প্রকার। একটাকে বলি আমরা প্রাথমিক কোষ, আরেকটাকে বলি আমরা গৌণ কোষ। আচ্ছা, প্রাথমিক কোষটা কি? দেখবে কতগুলি ব্যাটারি বাজার থেকে কিনে নিয়ে আসি, যেগুলো আমরা পেন্সিল ব্যাটারি, ধরো আমরা যেগুলো ঘড়ির মধ্যে লাগাই, হ্যাঁ, ওয়াল ক্লকের মধ্যে লাগাই, তারপরে টর্চের মধ্যে যেগুলো ব্যবহার করি, সেগুলো একটা তড়িৎ কোষ। এই তড়িৎ কোষগুলো একবার ব্যবহার করার পর রাসায়নিক পদার্থগুলো নষ্ট হয়ে যায় ভেতরের। একবার ব্যবহার করার পর সেটাকে আমরা ফেলে দিই, কিছুদিন চললো, কিছুদিন চলার পর সেটাকে আমরা ফেলে দিই। নতুন ভাবে আর ওই কোষটাকে উজ্জীবিত করা যায় না, নতুন ভাবে আর ব্যবহার করা যায় না। এই কোষগুলোকে আমরা বলি প্রাথমিক কোষ। তাহলে যে কোষগুলোকে একবার ব্যবহার করার পর ফেলে দিতে হয়, ইউজ অ্যান্ড থ্রো, সেগুলো হচ্ছে প্রাথমিক কোষ। তাহলে যে কোষগুলিকে একবার
ব্যবহার করার পর রাসায়নিক পদার্থগুলি, কোষের ভেতর রাসায়নিক পদার্থ থাকে, রাসায়নিক পদার্থগুলি নিষ্ক্রিয় হয়ে যায়, কোষটিকে আর ব্যবহারের উপযুক্ত করা যায় না, সেগুলিকে প্রাথমিক কোষ বলে। যেমন প্রাথমিক কোষের একটা উদাহরণ হচ্ছে নির্জল কোষ। নির্জল কোষ মানে যে পেন্সিল ব্যাটারি গুলো আমরা কিনি সেটাই নির্জল কোষ। আর কতগুলি কোষ আছে, এটাই আজকাল বেশি চলছে, গৌণ কোষ। গৌণ কোষগুলো কি? গৌণ কোষ হচ্ছে যে কোষগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারি। কিরকম করে? ব্যাটারি শেষ হয়ে যায়, আমরা তারপর চার্জ দিই, চার্জ করে আবার ব্যবহার করি। যেমন ইনভার্টারের ব্যাটারি বলো, মাইকের যে বড় বড় ব্যাটারিগুলি সেগুলো, তারপরে এমনকি মোবাইলের মধ্যে যে ব্যাটারি ব্যবহার করি সেগুলোও তাই। একদিন দুদিন ব্যবহার করার পর ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, আমরা সেটাকে আবার চার্জ করে নিচ্ছি, চার্জ করে নিয়ে আবার ব্যবহার করছি। তার মানে একবার ডিসচার্জ হয়ে যাওয়ার পর সেটাকে ফেলে দিতে হচ্ছে না, পুনরায় চার্জ করে সেটাকে আমরা ব্যবহার করতে পারছি। সেইগুলোকে বলা হয় গৌণ কোষ। তাহলে যে কোষগুলিকে বারবার চার্জ করে ব্যবহার করা যায় তাদের গৌণ কোষ বলে। যেমন গৌণ কোষের উদাহরণ যে আমরা ওই যে ইনভার্টারের ব্যাটারিগুলি ব্যবহার করি, গৌণ কোষের আরেকটা নাম সঞ্চয়ক কোষ। এটা কিন্তু অনেক সময় সঞ্চয়ক কোষও বলা হয়, এটা সঞ্চয়ক কোষ বলে, গৌণ কোষ বা সঞ্চয়ক কোষ। যেমন উদাহরণ সঞ্চয়ক কোষের লেড অ্যাসিড কোষ। তার মানে ওই যে মাইকের যে ব্যাটারি, বড় ব্যাটারিগুলো দেখো যে 12 ভোল্ট 24 ভোল্টের, সেগুলো, ওর মধ্যে লেড থাকে, সীসা, আর অ্যাসিড থাকে। যাই হোক, কোষের সামান্য একটু ধারণা দিলাম। কোষ থেকে খুব প্রশ্ন কম আসে যে কোনো পরীক্ষাতে। কোষ কাকে বলে, কোষ কত প্রকার, কি কি, এগুলো একটু আমরা দেখলাম। আচ্ছা, এই যে প্রাথমিক কোষের কথা বলা হলো, প্রাথমিক কোষও আবার দুই রকম হয়। গৌণ কোষের আর ভাগ নাই, গৌণ কোষ এরকম হয়। আর প্রাথমিক কোষ আবার দুই রকম, একটা হচ্ছে এক তরল কোষ আর একটা দুই তরল কোষ। খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না, আমি মেইন চ্যাপ্টারে মেইন জায়গায় ঢুকে যাচ্ছি এখন। তাহলে কোষটা কি? কোষ হচ্ছে যার সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ স্থায়ীভাবে পাই, অনেকক্ষণ ধরে পাই। যতক্ষণ কোষের চার্জ উৎপন্ন হয় ততক্ষণ আমরা ওখান থেকে তড়িৎ প্রবাহ পেতে পারি, সেটাই হচ্ছে তড়িৎ কোষ। আচ্ছা, এবার আসি আমরা প্রবাহ মাত্রা কি জিনিস, চার্জ বা আধান কি জিনিস তোমরা জানো, আগের চ্যাপ্টারে করা। এখন শুরু হবে আমাদের মেইন চ্যাপ্টার, প্রবাহিত তড়িৎ। শুরুতেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রবাহ মাত্রা। নেক্সট পেজে আসো, প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা কাকে বলে? আমরা এই চ্যাপ্টারে
মূলত প্রবাহ মাত্রা কার মধ্যে দিয়ে যায় সেটা তো আমরা খুব ভালো করেই জানি, একটা পরিবাহীর মধ্য দিয়ে যায়। এটা মনে করো একটা পরিবাহী তার, তামার তার, অ্যালুমিনিয়ামের তার, এর মধ্যে দিয়ে কারেন্ট যায়। আচ্ছা, আমি তারটাকে একটু মোটাও করে দিতে পারি। এটা একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের মধ্য দিয়ে, এই পরিবাহী তারের সঙ্গে যদি আমি ব্যাটারি যখন যুক্ত করব, তখন এই পরিবাহী তারের মুক্ত ইলেকট্রনগুলি গতিশীল হয়। এটা এটা একটা পরিবাহী টুকরা, পরিবাহী তামার টুকরা মনে করো। তামার টুকরার মধ্যে কি থাকবে? প্রত্যেকটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, প্রচুর আলগা ইলেকট্রন থাকে। আলগা মানে এরা পরমাণুর থেকে বের হয়ে এই ধাতুর মধ্যে ঘুরে বেড়ায়। এমন কতগুলি মুক্ত ইলেকট্রন থাকে। যখনই তুমি ব্যাটারির প্রয়োগ করছো এখানে, যখনই তুমি ব্যাটারির প্রয়োগ করছো, তখন ব্যাটারির প্রয়োগ করা মানে আমি একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি। এখানে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম। তার মানে আধানের উপর বল ক্রিয়া করবে। মাইনাস আধান যেগুলো ইলেকট্রন, মাইনাস আধানের উপর সবসময় তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে বল ক্রিয়া করে। তাহলে ইলেকট্রন গুলো কোন দিকে বল অনুভব করবে? এই দিকে ইলেকট্রন গুলি বল অনুভব করবে। এদিকে ইলেকট্রন গুলোর উপর এফ বল অনুভব হবে। তাহলে ইলেকট্রন গুলো তখন এদিকে ছুটতে থাকে। তখন এই ইলেকট্রন গুলো পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে ছুটতে থাকে। আচ্ছা, এই ছুটতে থাকার কারণেই ইলেকট্রন গুলো যে দিকে যাচ্ছে তার উল্টো দিকে আমরা বলি তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে ইলেকট্রন যাচ্ছে, একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি একটা ইলেকট্রন এইভাবে এই পাশে যায়, আমরা বলি তড়িৎ প্রবাহ যাচ্ছে এদিকে। ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয়, ধনাত্মক আধানের প্রবাহ তার উল্টা দিকে হয়, এই ধনাত্মক আধানের প্রবাহটাকেই আমরা বলি তড়িৎ প্রবাহ। আচ্ছা, তাহলে আমাদের এটাই কনভেনশন, এটা ধরে নেওয়া যে আমাদের শুরুতে যদি কেউ ধরে নিত ইলেকট্রনের প্রবাহের দিকটাই তড়িৎ প্রবাহ, তাহলে সেটাই হতো। কিন্তু শুরুর থেকেই ধরে নেওয়া আছে ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে হবে তড়িৎ প্রবাহ। অর্থাৎ মাইনাস আধানের উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়, মাইনাস আধানের গতির উল্টো দিকে। তাহলে ইলেকট্রন যদি এইদিকে প্রবাহিত হয়, তাহলে আমরা বলবো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এদিক থেকে এদিকে, মানে তড়িৎ ক্ষেত্রের দিকে। তড়িৎ ক্ষেত্র যে দিকে থাকে সেই দিকে তড়িৎ প্রবাহ হয়। তার মানে এই ধনাত্মক আধান থেকে প্লাস চার্জ, ধরো কিউ চার্জ বেরিয়ে এই ভেতর দিকে আবার ফিরে আসবে, আবার ধনাত্মক আধান থেকে বেরিয়ে আবার ফিরে আসবে। কিসের জন্য? ব্যাটারির জন্যই। ব্যাটারি দেওয়ার ফলে কি হলো? তড়িৎ ক্ষেত্র তৈরি হলো। এই তড়িৎ ক্ষেত্র মানে আধানের উপর বল ক্রিয়া হলো। এই বলের জন্যই আধান ছুটতে শুরু করলো। ইলেকট্রন, আধান বলতে এখানে ইলেকট্রন ছুটতে শুরু করলো বাঁ দিকে, আমরা বলছি তড়িৎ প্রবাহ হচ্ছে ডান দিকে। কিছুই না, তুমি ভাবতে পারো ধনাত্মক আধানগুলো ডান দিকে যাচ্ছে, এই ধনাত্মক আধানগুলো ডান দিকে যাচ্ছে এইভাবে। তাহলে ধনাত্মক আধানের যে গতির অভিমুখ সেটাই আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ বলি। আসলে ইলেকট্রনের প্রবাহের গতির অভিমুখের উল্টো দিককে তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয়। আচ্ছা, এগুলা আস্তে আস্তে আরো ডিটেলসে যাব আমরা। আপাতত এটুকু বললাম। তাহলে প্রবাহ মাত্রা কি? এবার আমি যখন এই ব্যাটারি লাগাচ্ছি, পরিবাহীর মধ্য দিয়ে আধান প্রবাহিত হয়। ধরো কিউ আধান প্রবাহিত হলো টি সময়ে। টি সময়ে কিউ আধান পরিবাহীর মধ্য দিয়ে, প্লাস কিউ আধান এদিকে যাচ্ছে ডান দিকে। এটা তাহলে তড়িৎ কোষের প্লাস আধান এদিকে থাকে, মাইনাস আধান এদিকে। এই যে বড় ডানটা সবসময় প্লাস, ছোট ডানটা মাইনাস। বড় ডানটার থেকে তড়িৎ আধান বের হয়, বের হয়ে পরিবাহীর মধ্য দিয়ে গিয়ে আবার এই ছোট ডানটা যেটা মাইনাস তড়িৎ দ্বার যুক্ত যে দণ্ড, তার দিকে চলে আসে, তড়িৎ দ্বার আর কি, সেই দিকে আধানগুলো আসে। এই যে কিউ আধান এইভাবে গিয়ে কোনো পরিবাহীর মধ্যে থেকে আবার ব্যাক করে চলে আসে ব্যাটারিতে। এই আধান যদি প্রবাহিত হয় টি সেকেন্ডে, প্রবাহ মাত্রা হবে, তড়িৎ আধান প্রবাহের হারকে বলা হয় প্রবাহ মাত্রা। হার মানে প্রতি সেকেন্ডে কত তড়িৎ আধান যায় পরিবাহীর মধ্য দিয়ে, সেটা হচ্ছে প্রবাহ মাত্রা। ড্রেন দিয়ে জল যাচ্ছে, জলের কে যাচ্ছে? জল যাচ্ছে, জল যাচ্ছে আর এখানে আধান যাচ্ছে। জলের সঙ্গে আধান তুমি তুলনা করো। এবার জল গেলে প্রতি সেকেন্ডে যত পরিমাণ জল যাবে সেটাকে বলবো আমরা জলের প্রবাহ মাত্রা। ধরো একটা পাইপ দিয়ে জল বেরোচ্ছে, এটা একটা পাইপ, ট্যাপ ট্যাপ কলও হতে পারে, এভাবে জল বেরোচ্ছে মনে করো।
প্রতি সেকেন্ডে যে পরিমাণ জল এখানে সঞ্চিত হবে পার সেকেন্ড, সেটাকে আমরা বলবো এই জলের প্রবাহ মাত্রা। ঠিক এখানেও তাই, প্রতি সেকেন্ডে যত আধান প্রবাহিত হবে সেটাকে বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? তার সংজ্ঞা হচ্ছে তড়িৎ আধান পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে প্রবাহ মাত্রা বলে। প্রবাহ মাত্রাকে সবসময় আমরা আই দিয়ে লিখি। তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা হলো, এবার এই জিনিসটা লিখি, টি সেকেন্ডে কিউ আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে? টি সেকেন্ডে আধান যাচ্ছে কত পরিবাহীর মধ্যে? কিউ। 1 সেকেন্ডে কত যাচ্ছে? কিউ বাই টি। 1 সেকেন্ডে আধান যত যায় সেটা কি আধান প্রবাহের হার বলে, বা প্রতি সেকেন্ডে কত আধান যাচ্ছে সেটাই হলো 1 সেকেন্ডে কত আধান যাচ্ছে, কিউ বাই টি। তো টি সেকেন্ডে কিউ আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা আমরা আই দিয়ে লিখবো, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, মানে প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু আধান বাই সময়। আধান কত প্রবাহিত হলো বাই সময়, এটাকে বলছি আমরা প্রবাহ মাত্রা। আচ্ছা, তাহলে এটাকে প্রবাহ মাত্রা বলছি। প্রবাহ মাত্রার সূত্র থেকে আমরা বুঝতে পারছি প্রবাহ মাত্রার একক কি হবে। প্রবাহ মাত্রার একক হচ্ছে, দেখো কি হয়, আধান বাই সময়। আধানের একক কুলম, সময়ের একক সেকেন্ড, কুলম বাই সেকেন্ড। তাহলে প্রবাহ মাত্রার এসআই একক, আমি একক বলছি এখন, কার? প্রবাহ মাত্রার। এসআই একক হচ্ছে কি? আধানের একক কুলম আর সময়ের একক সেকেন্ড। কুলমকে সেকেন্ড দিয়ে ভাগ করলেই প্রবাহ মাত্রা এসআই একক হয়। তবে এটাকে আমরা কুলম বাই সেকেন্ড বলি না, এটার একটা নাম আছে, এটাকে বলি আমরা অ্যাম্পিয়ার, এ দিয়ে লিখি। তার মানে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম বাই 1 সেকেন্ড। তাহলে প্রবাহ মাত্রার এসআই একক কি? অ্যাম্পিয়ার। এই যে এটা হচ্ছে এ, হচ্ছে অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রার এসআই একক 1 অ্যাম্পিয়ার মানে কি? 1 কুলম বাই 1 সেকেন্ড। তার মানে কি 1 অ্যাম্পিয়ার কাকে বলে? অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা তাহলে কি? অ্যাম্পিয়ারের সংজ্ঞা হচ্ছে, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম আধান যায়, তাহলে সেই পরিবাহীর প্রবাহ মাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সংজ্ঞা। অ্যাম্পিয়ারের সংজ্ঞা, কোন পরিবাহীর প্রস্থচ্ছেদ, ঠিক একই রকম ভাবে লেখো, কোন পরিবাহীর প্রস্থচ্ছেদ, কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে, চেঞ্জ করলাম, 1 কুলম আধান প্রবাহিত হলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা 1 কুলম হয়, 1 অ্যাম্পিয়ার হয়। 1 অ্যাম্পিয়ার হয়। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সংজ্ঞা। 1 অ্যাম্পিয়ার কাকে বলে? দেখো, অ্যাম্পিয়ারের সংজ্ঞা আর প্রবাহ মাত্রার সংজ্ঞা একই। অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এককটা বলতে হয়। তাহলে অ্যাম্পিয়ারের সংজ্ঞা হলো
অ্যাম্পিয়ার সংজ্ঞাটা কি? কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, প্রবাহ মাত্রা সম্বন্ধে আরো কয়েকটা বিষয় শোনো। গড় প্রবাহ মাত্রা কি? গড় প্রবাহ মাত্রা গড় প্রবাহ মাত্রা হচ্ছে এই যে এরকম, যদি ডেল্টা টি সময়ের ব্যবধানে তোমরা গড় দ্রুতি, গড় বেগ, তাৎক্ষণিক বেগ এগুলো পড়ছো, যেমন এখানেও প্রবাহ মাত্রাও গড় প্রবাহ মাত্রা আছে, তাৎক্ষণিক প্রবাহ মাত্রাও আছে। ঠিক ওই একই কনসেপ্ট। ডেল্টা টি সময়ের ব্যবধানে ডেল্টা কিউ আধান প্রবাহিত হলে গড় প্রবাহ মাত্রা, আমি ডিটেলস বলবো না। গড় প্রবাহ মাত্রা আই এভারেজ ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা টি। এটাকে আমরা গড় প্রবাহ মাত্রা বলি, আই এভারেজ। এটাকে অনেক সময় আমরা কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান এইভাবে বলে থাকি। ডেল্টা কিউ মানে হচ্ছে কিউ টু মাইনাস কিউ ওয়ান। কিউ টু মাইনাস কিউ ওয়ান মানে কি? টি ওয়ান সময়ে কিউ ওয়ান আধান যায়, টি টু সময়ে কিউ টু আধান যদি যায়, টি ওয়ান একটা কম সময়, ধরো 1 সেকেন্ডে কত আধান গেছে? কিউ ওয়ান। পরে মনে করো 5 সেকেন্ড পরে আধান আমি দেখলাম, সেটা হচ্ছে কিউ টু। তাহলে ডেল্টা কিউ কত কত আধান গেল, তাহলে ওইটুকু সময়ের ব্যবধানে কিউ টু মাইনাস কিউ ওয়ান, সময়টা কত? 5 মাইনাস 1। এইভাবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি নির্দিষ্ট পরিমাণ আধান প্রবাহিত হবে, যদি, তাহলে গড় প্রবাহ মাত্রা হচ্ছে ওই যে নির্দিষ্ট আধান বাই নির্দিষ্ট সময়। এটা গড়ের কনসেপ্ট। আর তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বলে একটা কথা আছে। তাৎক্ষণিক, এটা ভালো বুঝতে পারবে গড় আর তাৎক্ষণিক যদি তোমাদের গড় বেগ আর তাৎক্ষণিক বেগ ভালো জানা থাকে। তাৎক্ষণিক প্রবাহ মাত্রা মানে হচ্ছে আসলে পরিবাহের মধ্যে দিয়ে মনে করো তড়িৎ প্রবাহ হয়েই যাচ্ছে, মানে আধান যাচ্ছেই, এর মধ্যে দিয়ে আধান যাচ্ছেই। কোনো একটা সময়ে আমি বললাম শুরুর থেকে ঠিক 5 সেকেন্ড সময়ে, 5 সেকেন্ড সময় পরে কত প্রবাহ মাত্রা, একটা নির্দিষ্ট সময়ে কত প্রবাহ মাত্রা, সেটা হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। আর একটা সময়ের ব্যবধানে কত প্রবাহ মাত্রা, সেটা হচ্ছে গড় প্রবাহ মাত্রা। এটা হচ্ছে ব্যবধান, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়। আমি গড় বেগটা এইভাবে বোঝাই, গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি। মনে করো কুচবিহার থেকে তুমি শিলিগুড়ি যাচ্ছ, কুচবিহার থেকে ঘুরে ঘুরে তুমি শিলিগুড়ি গেলে, এখানে শিলিগুড়ি, কুচবিহার থেকে শিলিগুড়ি, ধরো 150 কিলোমিটার পথ গেলে তোমার টাইম লাগলো 3 ঘন্টা। টোটাল তুমি পথ গেলে কিন্তু 150 কিলোমিটার, টোটাল টাইম লাগলো কত? 3 ঘন্টা। এবার দূরত্ব বাই সময়কে আমরা বলি দ্রুতি। তাহলে এই যে দূরত্ব বাই সময়, এটাকে আমরা কি বলবো? কোন, এটাকেই আমরা বলছি গড় দ্রুতি। দেখো, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ, এই মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে হয় গড় দ্রুতি। কত আসলো? 50 কিলোমিটার পার আওয়ার গড় দ্রুতিতে গেল কুচবিহার থেকে শিলিগুড়িতে একটা গাড়ি। কিন্তু এটা গড়, তাই বলে প্রত্যেকটা পয়েন্টে কি গতিবেগ তার সমান ছিল? না। পূর্ণিবাড়িতে কত গতিবেগ ছিল? আলাদা ছিল। খাগড়াবাড়িতে গতিবেগ আলাদা, ফালাকাটাতে গতিবেগ আলাদা, ময়নাগুড়িতে গতিবেগ আলাদা। যখন ফালাকাটায় আসে তখন আমি জিজ্ঞেস করলাম ফোন করে, তোমার গতিবেগ কত? সে বলছে 60 কিলোমিটার পার আওয়ার। আবার যখন ময়নাগুড়িতে গেছে তখন ওকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো দেখো তোমার গাড়িতে গতিবেগ কত? গাড়ির স্পিডোমিটার দেখে বললো এখন আমার 30 কিলোমিটার পার আওয়ার। দেখো, বিভিন্ন পয়েন্টে গতিবেগটা বিভিন্ন বিভিন্ন। এই যে বিভিন্ন পয়েন্টের গতিবেগ, ধরো এটা আমি 2 ঘন্টা পরে ঠিক ফোন করছিলাম, 2 ঘন্টা 5 মিনিট 13 সেকেন্ড পরে রওনা দেওয়ার, তখন বললো 60 কিলোমিটার পার সেকেন্ড, 60 কিলোমিটার পার আওয়ার।
ঠিক ওই যে একটা নির্দিষ্ট সময় 2 ঘন্টা 5 মিনিট 13 সেকেন্ড সময়ে তার গতিবেগটা কত ছিল, দ্যাট ইজ তাৎক্ষণিক। তাৎক্ষণিক একটা নির্দিষ্ট সময়ে তার গতিবেগ। ওটা হচ্ছে একটা পয়েন্টে, গোটা পথ যাওয়ার কোনো একটা পয়েন্টে তার গতিবেগ কত সেটা হচ্ছে তাৎক্ষণিক। কিন্তু সমস্ত পথ ধরলে তার টাইম লাগছে 3 ঘন্টা, অতিক্রম করছে 150 কিলোমিটার। তাহলে গড় বেগ আবার 50। তাহলে গড় বেগ 50 মানে তাই বলে তো সমস্ত রাস্তা তো 50 কিলোমিটার বেগে যেতে পারে না একটা গাড়ি। কোথাও গতিবেগ 0 হয়, থেমেও থাকতে পারে। কোথাও গতিবেগ বেশিও হতে পারে, 50 থেকেও বেশি, 90 কিলোমিটার স্পিডেও যেতে পারে কোথাও। তাহলে এই যে কোথাও কোথাও 90, কোথাও কোথাও 50, কোথাও কোথাও 0, এটাই হচ্ছে তাৎক্ষণিক। একটা পার্টিকুলার সময়ে যে গতিবেগ সেটা হচ্ছে তাৎক্ষণিক। ঠিক প্রবাহ মাত্রার ক্ষেত্রেও এরকম একটা কনসেপ্ট। টোটাল সময়ের ব্যবধানে যে আধানটা যাচ্ছে সেই আধান বাই টোটাল সময় দিয়ে ভাগ করলে সেটা হবে গড়। ধরো 10 মিনিট ধরে আধান গেল এত কুলম আধান, তাহলে এত কুলম বাই 10 মিনিট, এটাকে আমরা বলবো গড়। কিন্তু আমাকে যদি বলে শুরুর থেকে ঠিক 5.5 সেকেন্ডে প্রবাহ মাত্রা কত, দেখো আগেরটার ক্ষেত্রে সময়ের একটা ব্যবধান বলছে, সময় একটা পিরিয়ড বলছে এত থেকে এত পর্যন্ত। হ্যাঁ, যে 10 মিনিট, ঠিক 2 ঘন্টা 10 মিনিট থেকে 2 ঘন্টা মনে করো 15 মিনিট পর্যন্ত, মানে 5 মিনিট হলো মনে করো। তাহলে এই যে যদি বলি 2 ঘন্টা 10 থেকে 2 ঘন্টা 15 মিনিট ওর মধ্যে গতিবেগ, সেটাকে আমরা বলবো গড় গতিবেগ। ওটা তো একটা সময়ের ব্যবধান। আর আমি যদি বলি 2 ঘন্টা, এটাও গড় গতিবেগ। এগুলো গড় গতিবেগ। কোনো সময়ের ব্যবধান থাকলেই গড় গতিবেগ। কিন্তু একটা সময় যদি থাকে, আমি যদি বলি 2 ঘন্টা 7 মিনিট 12 সেকেন্ডে গতিবেগ, একটাই সময় বলছি, তখন কিন্তু আমরা বলবো এটাকে তাৎক্ষণিক গতিবেগ। ঠিক প্রবাহ মাত্রাও এরকম গড় হয়, আর নির্দিষ্ট সময়ের প্রবাহ মাত্রাকে আমরা বলবো তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। তাৎক্ষণিক প্রবাহ মাত্রা আমরা সবসময় তাৎক্ষণিক প্রবাহ মাত্রা আই দিয়ে আমরা লিখি। এটা অ্যাকচুয়ালি গড় প্রবাহ মাত্রা যেটা আছে ডেল্টা কিউ বাই ডেল্টা টি, এটাকে আমরা গড় প্রবাহ মাত্রা বলছি। তাৎক্ষণিক প্রবাহ মাত্রা মানে হচ্ছে ক্যালকুলাসের ব্যাপার চলে আসে। কোনো একটা সময়ের প্রবাহ মাত্রা, সেই সময়ের ব্যবধানটা নাই, সময়ের ব্যবধানটা প্রায় 0। আমি এখনই প্রবাহ মাত্রা জিজ্ঞেস করলাম বা এখনই গতিবেগ জিজ্ঞেস করলাম, এই তোমার এখন গতিবেগ কত, সে কিন্তু একটা সময়ের ব্যবধান না নিয়েই বলে দিচ্ছে, আমি স্পিডোমিটার দেখে বলে দিচ্ছে আমাকে যে এত কিলোমিটার পার সেকেন্ড। কোনো সময়ের ব্যবধান নাই, তার মানে সময়ের ব্যবধান এখানে 0, প্রায় 0। তার মানে গড় গতিবেগের যদি আমি লিমিট নেই, ডেল্টা টি টেন্স টু 0, সময়ের ব্যবধান যদি খুব কম হয়, তখন এটাকে আমরা বলি তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। তাৎক্ষণিক প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0, মানে টাইমটা খুব কম, তার মানে একটাই টাইম আর কি। গড় প্রবাহ মাত্রা যদি আমরা লিমিট নেই ডেল্টা টি টেন্স টু 0, তখন আমরা বলি তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। আর তোমরা ক্যালকুলাস যারা যারা অঙ্ক করো তারা জানো, লিমিট ডেল্টা টি, লিমিট লিমিট ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 যদি হয়, এটাকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স বলি, ডেরিভেটিভ অফ ওয়াই রেসপেক্ট টু এক্স, অবকলন বলে, ওয়াই এর অবকলন এক্স এর সাপেক্ষে। লিমিট এটা মানে হচ্ছে আবার ডি ওয়াই বাই ডি এক্স। তার মানে এখন কিন্তু আমি লিখতে পারি ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই ডিটি। মূল কথায় আসি, তাহলে গড় প্রবাহ মাত্রা হচ্ছে, যখন গড় প্রবাহ মাত্রা বলা হবে ডেল্টা কিউ বাই ডেল্টা টি, যখন তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বলা হবে ডি কিউ বাই ডিটি। গড় প্রবাহ মাত্রা ডেল্টা কিউ বাই ডেল্টা টি, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা ডি কিউ বাই ডিটি। আচ্ছা,
এই গড় প্রবাহ মাত্রা আর তাৎক্ষণিক প্রবাহ মাত্রার আমি অঙ্ক করাবো, তাহলে অনেকটাই ক্লিয়ার হবে গড় আর তাৎক্ষণিকের। তার আগে প্রবাহ মাত্রা একক বললাম, প্রবাহ মাত্রা কি রাশি সেটা একটু বলে নেই, প্রবাহ মাত্রা মাত্রা বলে নেই। প্রবাহ মাত্রার মাত্রা আগে বলি। প্রবাহ মাত্রার মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা মানে ডাইমেনশন। তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা, আই এর মাত্রা এ দিয়ে লিখতে পারো, অনেক সময় আই দিয়েই লেখে, শুধু আই দিয়েই লেখে, কারণ প্রবাহ মাত্রা তো একটা ফান্ডামেন্টাল বা বেসিক বা প্রাথমিক রাশি। প্রাথমিক রাশির মাত্রা প্রাথমিক রাশি দিয়েই হয়। আমি যদি ভরের মাত্রা কেউ বলে, ভরের মাত্রার মধ্যে তো অন্য মাত্রা আসবে না, শুধু ভরই আসবে। ভরের মাত্রা কত? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, কারণ এটা প্রাথমিক রাশি। আমি যদি আমাকে যদি বলে দৈর্ঘ্যের মাত্রা কত, একটা দৈর্ঘ্যের মাত্রা, লেন্থের মাত্রা কত, আমি বলবো ক্যাপিটাল এল, কারণ দৈর্ঘ্যটাও প্রাথমিক রাশি। ঠিক তোমরা জানো 7টা প্রাথমিক রাশি আছে, তাদের মাত্রা ওই একটা নির্দিষ্টই হয়, একটাই হয়, কারো উপর নির্ভর করে না, একটাই হয়। ভরের মাত্রা এম, লেন্থের মাত্রা এল, ঠিক প্রবাহের মাত্রা, প্রবাহ মাত্রার মাত্রা এ ও লেখে, আবার কেউ কেউ আই ও লেখে, কারণ প্রবাহ মাত্রা একটা প্রাথমিক রাশি। 7টা প্রাথমিক রাশি আছে, তার মধ্যে প্রবাহ মাত্রা একটা, সেজন্য প্রবাহ মাত্রার মধ্যে অন্য কিছু আসবে না। প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রাই, কারণ প্রবাহ মাত্রা প্রাথমিক রাশি। প্রাথমিক রাশি দিয়ে অন্য রাশির মাত্রা ঠিক করা হয়, তো প্রাথমিক রাশির মাত্রা তো এটাই, ওটাই থাকবে। প্রবাহ মাত্রার মাত্রা গেল। এবার প্রাথমিক প্রবাহ মাত্রা কি স্কেলার না ভেক্টর? প্রবাহ মাত্রা যদিও নির্দিষ্ট দিক আছে, প্রবাহ মাত্রার নির্দিষ্ট মান আছে, মান আর দিক থাকলে আমরা জানি ভেক্টর রাশি না, ভুল কথাটা। মান দিক থাকলে ভেক্টর রাশি হয়, কথাটা ভুল। প্রবাহ মাত্রার মানও আছে, দিকও আছে, প্রবাহ মাত্রা কিন্তু ভেক্টর রাশি না, প্রবাহ মাত্রা স্কেলার রাশি আমরা ধরে নিই। তো প্রবাহ মাত্রা কি রাশি? প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার মান ও দিক দুই আছে, কিন্তু ভেক্টর রাশি হতে গেলে শুধু মান দিক থাকলেই হয় না, যেটা আমরা ভালো করে বলি না। মান থাকতে হবে, দিকও থাকতে হবে, আরেকটা জিনিস থাকতে হবে, ভেক্টর যোগের সূত্র মেনে চলতে হবে। কিন্তু প্রবাহ মাত্রার মান ও দিক দুই আছে, কিন্তু ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। তার মানে ভেক্টর রাশি হইতে গেলে 3টা জিনিস লাগবে, শুধু মান আর দিক দিয়ে না। ভেক্টর যোগের সূত্র মেনে চলে কিনা এটাও দেখতে হবে। প্রবাহ মাত্রার মান ও দিক দুই আছে, কিন্তু ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। সেই জন্য প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি। দেখো আমি উদাহরণ দিচ্ছি, কেন, হোয়াই। মান দিক আছে, কিন্তু যোগ, প্রবাহ মাত্রা যোগ বিয়োগ যেটা আমরা করি সেটা কিন্তু একদম স্কেলার যোগের নিয়ম অনুযায়ী হয়। স্কেলার যোগ মানে কি? 10 কেজি চাল আর 5 কেজি চাল মিলে 15 কেজি চাল, এটা হচ্ছে স্কেলার যোগ, যেটা আমরা ছোটবেলার থেকে শিখে আসছি, একদম এলকেজি থেকে, সেটাই স্কেলার যোগ। প্রবাহ মাত্রা ঠিক ওই স্কেলার যোগের সূত্র মেনে চলে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো প্রবাহ মাত্রা এইভাবে আসছে, একটা তার দিয়ে 3 অ্যাম্পিয়ার, আরেকটা তার দিয়ে এইভাবে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা ঢুকলো ওইখানে, 2 অ্যাম্পিয়ার। এবার নিশ্চয়ই আরেকটা তার থাকবে, এদিক দিয়ে প্রবাহ মাত্রা বেরিয়ে যাবে, নিশ্চয়ই এটা 5 অ্যাম্পিয়ার হবে। আমি
এই এই দুইটা প্রবাহ মাত্রার যোগফল 5 অ্যাম্পিয়ার। 3 আর 2 ঢুকছে, তাহলে কত প্রবাহ মাত্রা বের হবে এই বিন্দু থেকে? 5 অ্যাম্পিয়ারই বের হবে। আচ্ছা, আমি যদি 3 অ্যাম্পিয়ার এই দিক থেকে নিতাম, 2 অ্যাম্পিয়ার এদিক থেকে নিতাম, তাহলে এই তার দিয়ে কত বেরোতো? 5 অ্যাম্পিয়ারই বেরোতো। তার মানে কি? কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি 3 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ারের মধ্যে কোণ যাই হোক না কেন, এখানে কোণ ছিল এইটুকু, এখানে কোণ 3 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ারের মধ্যে কোণ এতখানি, যোগফল কিন্তু চেঞ্জ হলো না, 5ই হয়। কোণ যাই হোক না কেন, তার মানে কি ভেক্টরের যোগের সূত্র মেনে চলছে না। ভেক্টর যোগের সূত্র মেনে চললে এই কোণের উপর ডিপেন্ড করতো যোগফলটা। স্কেলার রাশি যোগ করতে গিয়ে এই কোণ কত সেটা ফ্যাক্টর না। তাহলে এখানে কোণ দুটো মধ্যে কোণ কত তার উপর যোগফল নির্ভর করছে না। এটা স্কেলার যোগ হচ্ছে, 3 আর 2 যোগ করলে 5 হবে। কারেন্ট এইভাবেই আসুক আর এইভাবেই আসুক, এইভাবেই আসুক, দুটা তার দিয়ে কোণের উপর নির্ভর করে না। কোণের উপর নির্ভর করে না মানেই ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। হ্যাঁ, এখানে ভেক্টর যোগের সূত্র মেনে চলছে না, সেই জন্য প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি। হ্যালো, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে প্রবাহ মাত্রা সম্বন্ধে যাবতীয় বিষয় হলো। এখন প্রবাহ মাত্রার উপর দেখো অঙ্ক। গড় প্রবাহ মাত্রা, তাৎক্ষণিক প্রবাহ মাত্রার অঙ্ক দেখো। ভেরি ইম্পর্টেন্ট। ধরো তোমাকে বললো এক্সাম্পল, আমি তেমন কিছু না লিখে আমি লিখলাম কিউ ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 3t। একটু ছোট করে দিই, 2t স্কোয়ার মাইনাস 3 করে দিলাম, টি বাদ দাও, ক্যালকুলেশন ফালতু বড় হবে। কিউ ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 3। আধান দেওয়া আছে, সময়ের উপর নির্ভর করে কিভাবে? 2t স্কোয়ার মাইনাস 3 হিসাবে। টি বাড়লে দেখো আধান বেড়ে যাচ্ছে। এখানে আমাকে জিজ্ঞেস করলো নম্বর 1, গড় প্রবাহ মাত্রা কত? ও সরি, দাঁড়াও, গড় প্রবাহ মাত্রা বলতে গেলে টাইমের একটা ব্যবধান বলতে হবে। তোমাকে বললো 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত গড় প্রবাহ মাত্রা কত। ঠিক যখন গড় বলবে না, তখন এরকম একটা সময়ের ব্যবধান বলবে, এত টাইম থেকে এত টাইম পর্যন্ত। আর যখন তাৎক্ষণিক বলবে না, তখন দুইটা টাইম বলবে না, তখন বলবে একটা টাইম। তোমাকে বললো হয়তো 2 সেকেন্ড সময়ে, যখনই একটা টাইম বলছে 2 সেকেন্ড সময়ে, তখনই কিন্তু তখন ভাবতে হবে এটা তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। তাৎক্ষণিক কথাটা উচ্চারণ করুক আর না করুক, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা কত। দুটা কোশ্চেন, কিউ ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 3, এখান থেকে দুটা কোশ্চেন, একটা গড় প্রবাহ মাত্রা 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত, আর হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা 2 সেকেন্ড সময়ে। অ্যান্সার আমরা কিভাবে করব? কিউ ইজ ইকুয়াল টু বলা আছে 2t স্কোয়ার মাইনাস 3। আমরা প্রথমে গড় প্রবাহ মাত্রা বার করি। গড় প্রবাহ মাত্রার সূত্রই হচ্ছে আমাদের আই এভারেজ ডেল্টা কিউ বাই ডেল্টা টি। ডেল্টা কিউ কিছু না,
সেটা হচ্ছে কিউ টু মাইনাস কিউ ওয়ান। ডেল্টা টি কিছু না, টি টু মাইনাস টি ওয়ান। কিউ টু মানে কি? টি টু সময়ের আধান। এখানে টি টু সময় কোনটা? 1 সেকেন্ড আছে আর 3 সেকেন্ড আছে, পরের সময়টা হচ্ছে টি টু। টি টু হচ্ছে 3 সেকেন্ড। 3 সেকেন্ড সময়ে কত আধান? তার মানে টি এর জায়গায় 3 বসাতে হবে এই সূত্রের মধ্যে। 2 ইন্টু 3 এর স্কোয়ার মাইনাস 3। এই যে এই সূত্রের মধ্যে আমি টি এর জায়গায় 3 বসালাম, এটাই হলো কিউ টু। এটা কিউ টু হলো। মাইনাস কিউ ওয়ান আছে, দেখো মাইনাস কিউ ওয়ান, কিউ ওয়ান আছে। কিউ ওয়ান কত? কিউ ওয়ান মানে হচ্ছে 1 সেকেন্ড সময়ের আধান। আবার টি এর জায়গায় 1 সেকেন্ড বসাতে হবে ওই সূত্রের মধ্যেই। 2 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 3। এই যে কিউ টু মাইনাস কিউ ওয়ান, এইটা কিউ টু কিউ ওয়ান কি? আরে 1 বসাও একবার টি এর জায়গায়, সেটা হবে কিউ ওয়ান। আর টি এর জায়গায় যখন তুমি 3 বসাবে তখন হবে কিউ টু। সেই কিউ টু আর কিউ ওয়ান দিতে লিখলাম এখানে। টি টু মাইনাস টি ওয়ানটা কত? টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে 3 মাইনাস 1। এই হচ্ছে গড় প্রবাহ মাত্রা। এবার হিসাব করো কত হয় এটা দেখো। স্যার 8। যাই হোক, যা কিছু হবে হবে। 8 হবে তো? তাহলে আমি লিখে দিলাম 3 থেকে 9, 9 দুগুণে 18, 18 মাইনাস 3, 18 মাইনাস 3 হচ্ছে 15, 15 আর এদিকে হচ্ছে মাইনাস মাইনাস 2 মাইনাস 3 মানে মাইনাস 1 প্লাস 1 16, 16 হ্যাঁ 8 হবে। 8 কি অ্যাম্পিয়ার গড় প্রবাহ মাত্রা হয়ে গেল। তাহলে গড় প্রবাহ মাত্রা এইভাবে বার করতে হবে। সবাই বুঝতে পারছো গড় প্রবাহ মাত্রা? আমি একটা অঙ্ক দিব এরপরে, নিজেদের করতে হবে, সবার অ্যান্সার জানাতে হবে। গড় প্রবাহ মাত্রা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার। এবার তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বার করতে গেলে ছোট্ট ডেরিভেটিভ জানতে হয় শুধু, আর কিছু না। তাৎক্ষণিক প্রবাহ মাত্রা 2 নম্বরে বলছে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বার করো। নম্বর 2, কিউ ইজ ইকুয়াল টু কি জানি 2t স্কয়ার মাইনাস 3, এটা ছিল। তাৎক্ষণিক প্রবাহ মাত্রা মানে I dq বাই dt, এটা তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। তার মানে তুমি ddt অফ q কত 2t স্কয়ার মাইনাস 3, ডেরিভেটিভ তোমাদের জানা থাকলে তো ভালো করেই 2 আসবে। যারা জানো না তাদের জন্য, যাদের অসুবিধা আছে তাদের জন্য একটু ডিটেলস যদি আমি করি, ddt অফ 2t স্কয়ার মাইনাস ddt অফ অ্যাকচুয়ালি 3, 2t স্কয়ারের ডেরিভেটিভ 40 হয় আর এটা 0 হয়, এটা ধ্রুবক মানে 40 হচ্ছে। দেখো তাৎক্ষণিক প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু 40, টি এর উপর নির্ভরশীল তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। এইবার তোমাকে তোমার মধ্যে প্রশ্ন আছে, দেখো প্রশ্নের মধ্যে কি আছে, 2 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা, তার মানে টি এর মান এখানে 2 বসাতে হবে। সুতরাং 2 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা, 2 সেকেন্ড সময়ের প্রবাহ মাত্রা বা তাৎক্ষণিক লিখতে পারো, সময়ে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা I is equal to 40, 4 into 2। ও এটাও 8 অ্যাম্পিয়ার আসলো, হ্যাঁ আসতে পারে, সমান হতেই পারে। গড়ের সঙ্গে তাৎক্ষণিক কোনো মুহূর্তে তাৎক্ষণিক সমান হতে পারে অনেক সময়। এখান থেকে শিলিগুড়ি যাচ্ছ 50 কিলোমিটার হচ্ছে গড়, কোন জায়গার স্পিড ধরো ধূপগুড়িতে স্পিড 50ও থাকতে পারে, তো সেটাই বের হলো। ওই 2 সেকেন্ড সময়ের যে প্রবাহ মাত্রা সেটা 8। আবার 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে যে গড় সেটাও 8 বের হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে, আলাদা বের হতে পারে। আচ্ছা অঙ্কটা বুঝতে পারছো সবাই?
অঙ্কটা সবার বোঝা হচ্ছে? হ্যাঁ স্যার। 100% এর কথা বলছি, সবার বলছি। কেউ হ্যাঁ বোঝে স্যার। নাই এমন কেউ আছে? সবাই জয়েন করে না সত্যি, এরা এই পড়াগুলি কোথায় পাবে? জয়েনই করে না। 10 জন 11 জন জয়েন করছে। তাহলে আমাকে একটা অঙ্ক করে দেখাও। Example 2. Q is equal to ধরো টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 2 এরকম দেওয়া আছে। টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 2, নাম্বার 1। 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত গড় প্রবাহ মাত্রা নির্ণয় করো। কি বলছে? হ্যালো পার্টনার, বলো। হ্যাঁ, ও মিতালি সঙ্গে এখানে এসছো? হ্যাঁ, মিতালি সংঘ লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি বাইরে আসছি, ওখানেই বাড়ি আমার। তোমরা একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি প্রশ্নটা দিয়েই যাই। নাম্বার 2, 2 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা নির্ণয় করো। নাম্বার 3, কত সময়ে প্রবাহ মাত্রা শূন্য হবে? প্রবাহ মাত্রা শূন্য হবে। শূন্য কত সময়ে হবে, কখন শূন্য হবে আর কি, 3টা করো।
হলো তোমাদের তিনটা অঙ্ক? তিনটা অঙ্ক না তো, অঙ্ক একটাই, তিনটা পয়েন্ট। অ্যান্সার বলো একটা একটা করে। হ্যালো, এখন 9 জন। কারো অ্যান্সার হলো? Yes, sir. তন্ময়, স্যার। আর কার হলো? হ্যাঁ ঈশা। হ্যাঁ স্যার। Yes, sir. কয়টা হচ্ছে? Yes, sir. Which? কয়টা? তিনটাই হচ্ছে। প্রথমটার অ্যান্সার বলো। Sir, প্রথমটা 0 আসে। প্রথমটা 0। আমারও জিরো। Sir, second এরটাও 0 আসে। হ্যাঁ স্যার, সেকেন্ডটাও 0। সেকেন্ডটাও জিরো। আচ্ছা, সেকেন্ডটা 0, প্রথমটাও 0, সেকেন্ডটাও 0, লাস্টেরটা 0/4 এরকম আসে। 0/4 তো 0ই হবে। হ্যাঁ লাস্টেরটা কত সময় প্রভাবমাত্রা 0 হয়? প্রভাবমাত্রা বার করে মানে dq/dt করে i এর মানটা 0 বসাই দিতে হবে, তাহলে t এর একটা মান পাওয়া যাবে। দেখি সব 0 হচ্ছে কিনা। 1 নম্বর t² - 40 + 2। ও উল্টো দিকে। দেখি q = t² - 40 + 2। 2 সেকেন্ড হয়। I average Q2 - Q1 by T2 - T1। একবারে যদি আমি লিখি Q2 হচ্ছে কত সেকেন্ড সময়ে বলছিল ওটা? 0 থেকে 4। 0 থেকে 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস 4 × 4 + 2 আর মাইনাস 0 স্কোয়ার মাইনাস 4 × 0 মানে 0ই + 2 বাই 4 - 0। এই I এভারেজ 16 - 16 + 2 আর এদিকে হচ্ছে -2। ও হ্যাঁ, 2 - 2 বাই 4 0। I এভারেজ 0। নাম্বার 2, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা I = dq/dt। dq/dt মানে ডেরিভেটিভ করলে 2t - 4। এবার কখন বলছে, কত সময় এটা? 2 সেকেন্ড সময়ে। স্যার 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে I 2, হ্যাঁ 2 × 2 - 4 মানে আবার 0ই। হ্যাঁ ঠিক আছে, তাৎক্ষণিক প্রভাবমাত্রাও 0। এবার বলছে থার্ড নম্বরে কত সময় প্রভাবমাত্রা 0 হবে? এই যে প্রভাবমাত্রা I = 2t - 4, কত সময় প্রভাবমাত্রা 0 হবে? প্রভাবমাত্রার মান 0 বসাতে হবে। 2t - 4, 2t = 4, t = 2 সেকেন্ড। শেষেরটার অ্যান্সার হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ডে প্রভাবমাত্রা 0 হবে। এই তিনটার অ্যান্সার। কেউ আছো যে বোঝো নাই? কেউ আছো যে বোঝো নাই? পিয়ালি, পিয়ালি বুঝছো? হ্যাঁ স্যার।
পীযূষ, হ্যাঁ স্যার। পীযূষ, রিশা, বুঝছি। ঈশা তো বেরিয়ে গেছে। ঈশা, হ্যাঁ স্যার তাকে পাওয়া বুঝেছি। যাচ্ছে কোথায়? তোমাকে আমি খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ আসো, হ্যাঁ ঠিক আছে। সৌরভ, আচ্ছা। আর তন্ময় তো অ্যান্সার বললোই আমাকে আগে শুরুতে। শুভমকে তো দেখি না। গৌরব কিছুক্ষণ আগে, হ্যাঁ গৌরব আছে। গৌরব বুঝতে পারছো? ইম্পর্টেন্ট স্যার। প্রবলেম। কেন ইম্পর্টেন্ট আমি এই দিক থেকে বলছি ইম্পর্টেন্ট, যে এই টাইপের প্রবলেম এইখানে না থাক, অন্য জায়গায় থাকতে পারে। এই গড় আর তাৎক্ষণিকের ব্যাপারটা অন্য জায়গায় থাকতে পারে, এখানেও থাকতে পারে। গড় তাৎক্ষণিকের ধারণাটা একই রকম। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না রিজু, বেরিয়ে গিয়ে আবার জয়েন করো, শুনতে পারবে। বেরিয়ে গিয়ে জয়েন করো, শুনতে পারবে। অনুস্মিতা বুঝতে পারছো? অনুস্মিতা শুনতে পাচ্ছে না, অনেক দূরে তো থাকে, তো ওই জন্য শোনা যাচ্ছে না। হ্যালো অনুস্মিতা, শুভমকে দেখি না। যাই হোক, তাহলে এই কনসেপ্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, তাৎক্ষণিক আর গড়ের কনসেপ্ট এটাই। আচ্ছা, এইবার এগুলো শেষ হয় নাই, ঠিকঠাক পড়লে অনেক দেরি হয়। হ্যাঁ কে? অনুস্মিতা, এতক্ষণে আওয়াজ আসলো না? হ্যাঁ স্যার স্ক্রিনটা না ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, আর কথাগুলো কেমন একটা কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারলাম না। তুমি বেরিয়ে গিয়ে আবার জয়েন করো না, বের হয়ে গিয়ে আবার জয়েন করো। টিচ পিনটা টোটালি অফ করে দিয়ে, মানে ক্লোজ করে দিয়ে আবার খোলো, ঠিক হয়ে যাবে। যায় আর কি, ঠিক হয় অনেক সময়। দেখো, তারপর দেখো, আমরা আধান থেকে, কিউ থেকে আমরা আই বার করলাম, সেটা গড়ই হোক আর তাৎক্ষণিকই হোক। এবার উল্টো যদি হয়, অঙ্কগুলো কি করলাম, কিউ এর মান দেওয়া ছিল 2t, হাবিজাবি এরকম দেওয়া ছিল, এখান থেকে আমি আই বার করছি। এবার আই দেওয়া থাকলে কিউ কিউ করে বের করব। আই দেওয়া থাকলে কিউ বার করার তাহলে করতে হলে কিভাবে আমরা করব, দেখো। আমরা জানি আই ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে? ডিকিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু ডিটি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন, তোমরা জানো এটাকে দুই পাশে যদি আমি ইন্টিগ্রেশন করি, আচ্ছা তোমাদের সুবিধার জন্য আরেকটা লাইন লিখি তাহলে, ইন্টিগ্রেশন ডিকিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ডিটি, এরকম লিখতে পারি। ইন্টিগ্রেশন ডিকিউ মানে কিউ, আর এদিকে ইন্টিগ্রেশন আই ডিটি। টি এর মান কোনো একটা সময় থেকে কোনো একটা সময় পর্যন্ত দেওয়া থাকবে। এই যে এখান থেকে আমরা আই জানা থাকলে কিউ বার করতে পারবো। তার মানে আমি কি বলতে যাচ্ছি, কিউ জানা থাকলে আই আমরা বার করছি ডেরিভেটিভ করে, কিউ থেকে আই বার করতে গেলে ডেরিভেটিভ করতে হচ্ছে, আবার আই থেকে কিউ বার করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। এটাও লিখে নাও। এবার এর উপরে অঙ্ক করাই, এর উপরে অঙ্ক। এক্সাম্পল,
I is equal to দেওয়া এবার 3t minus 2 হলে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত কত আধান প্রবাহিত হবে? জিরো সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত কত আধান প্রবাহিত হবে? আই দেওয়া আছে, সেখান থেকে আধান বার করব, তাহলে অবশ্যই করতে হবে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে অ্যান্সার কি হবে? কিউ বার করব, ইন্টিগ্রেশন আই ইন্টু ডিটি। আই মানে কত? 3t মাইনাস 2, দেখো আই এর মান দেওয়া আছে 3t মাইনাস 2 ইন্টু ডিটি। ইন্টিগ্রেশন লিমিটও তোমাকে বলে দিয়েছে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত। ইন্টিগ্রেশন যেটা করছো 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত, ব্যাস শেষ। এখন ডিরেক্ট ইন্টিগ্রেশন করলেই না হয়ে গেল। তো 0 to 3 3t dt মাইনাস 0 to 3 2 dt। এ পাশে আসি, আর q is equal to 3t dt minus 2 dt। ইন্টিগ্রেশন লিমিট 0 to 3 0 to 3 আলাদা করে দিলাম, যারা পারবে একবারই করে ফেলবে। 3 t এর ইন্টিগ্রেশন t স্কয়ার বাই 2, তার লিমিট 0 to 3 মাইনাস 2 dt এর ইন্টিগ্রেশন t 0 to 3 is equal to 3 by 2, এটা 3 স্কয়ার মাইনাস 0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস 2 3 মাইনাস 0 t এর জায়গায়। তো দেখো 3 বাই 2 ইন্টু 9, এটা 3 স্কয়ার, আর এটা হচ্ছে স্যার আমাদের চ্যাপ্টার হয়েছে সেটার থেকে WBG and JEE মেইনস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লিজ দিও। আচ্ছা 2, এটা হচ্ছে 6, তাহলে এটা কত হচ্ছে? 2 3 নং 27 মাইনাস 6 21 বাই 2, তার মানে 10.5 কুলম। 10.5 কুলম এত আধান প্রবাহিত হবে। কি এর মান হয়ে গেল? বুঝতে পারছো? হ্যাঁ 15/2 হবে না? স্যার মানে 27/2 মাইনাস 6 ছিল 27 মাইনাস 6 তো লাস্টে। 21। না না 21 মানে বাই 2। বাই 2 ছিল, মানে 27/2 ছিল, তো তাহলে ওইদিকে 6 ইন্টু 2 মানে 27 মাইনাস 12 হয়ে যাবে না? ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, 12 বিয়োগ হবে। 27 মাইনাস 12 কত হয়? 15 হবে, তাহলে 15/2। 15/2 হবে। ফিফটিন বাই টু মানে 7.5 কুলম। সেভেন পয়েন্ট ফাইভ কুলম, এটা হচ্ছে অ্যান্সার।
i is equal to 3t minus 2 থেকে আমরা কিউ বের করলাম, এত সময় থেকে এত সময় পর্যন্ত প্রবাহিত আধান। তোমরা একটা করো, প্র্যাকটিস হবে। Example, Q is equal to T minus 3 হলে আহ, 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত প্রবাহিত কিউ না তো, এটা আই, দাঁড়াও, আই থেকে কিউ, আই ইজ ইকুয়াল টু টি মাইনাস 3 হলে 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত প্রবাহিত আধান কত হবে? একদম সেমি অঙ্ক দিলাম। করো, 100% ঠিক হতে হবে, সবার ঠিক হতে হবে। স্যার -3/2 আসে। -3/2 উল্টা দিকে আধান চলে যাবে, হতে পারে। -3/2। হচ্ছে সবার? স্যার -3/2 আসে। স্যার এটাই আসে। কৌশিক, কৌশিক আছিস? জয়েন করছিল। ঠিক আছে, দেখি এবার আমি q is equal to integration I dt, ইন্টিগ্রেশন I মানে t minus 3 into dt, 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। প্রথমেটা হচ্ছে t স্কোয়ার বাই 2, 1 থেকে 4 মাইনাস 3 t, 1 থেকে 4, t টু দি পাওয়ার t এর জায়গায় 4, মানে হাফ ইন্টু 4 মাইনাস 1 মাইনাস স্যার টি 3, স্কোয়ার হতো রে ওটা, টি হাফ স্কোয়ার টি হতো। স্কোয়ার হতো না? হ্যাঁ, মানে আর এদিকে হচ্ছে 3 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হাফ 16 মাইনাস 1 মানে 15 মাইনাস এদিকে হচ্ছে 3 থেকে 9 মাইনাস 9, 7.5 আর 9 1.5 মাইনাস 3/2 কুলম। ঠিক আছে, Q is equal to এই, তাহলে প্রবাহ মাত্রা বিষয়ক
ব্যাপারগুলো এরকম। নেক্সট, এবার একটা টার্ম থিওরিতে আসি আবার। ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ এটা আরেকটা নাম, বা বিচলন বেগ। এটা বোঝো, আগে বোঝো, লিখবে না, যেখান থেকে লেখা দরকার হবে আমি বলবো। একটা পরিবাহী তার, মোটা করে ধরি, একটা পরিবাহী তার। আচ্ছা, পরিবাহী আর অন্য পদার্থের মধ্যে তফাৎটা এখানেই মেইন তফাৎ। পরিবাহীর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন মানে হচ্ছে পরমাণুর যে চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে, পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে, সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেটা পরমাণুর নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে। সেই জন্য এই ইলেকট্রনগুলো খুব কম বন্ধন শক্তির সাহায্যে আবদ্ধ থাকে। বন্ধন শক্তি আমরা বলি না, আকর্ষণ বলটা খুব কম। সেই জন্য একদম সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন সেটা কিন্তু সামান্য শক্তি পেলেই কক্ষপথ থেকে বেরিয়ে যায়, বাইরে এরকম বেরিয়ে চলে আসে কক্ষপথ থেকে বেরিয়ে। তখন আমরা ওই ইলেকট্রনটাকে বলি পরিবাহী ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। তখন আমরা ওই ইলেকট্রনটাকে বলি, যখন এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে একদম বাইরে চলে আসছে, তখন আমরা ওই ইলেকট্রনটাকে বলি পরিবাহী ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। ধাতব পদার্থগুলোর ক্ষেত্রে এরকম প্রচুর মুক্ত ইলেকট্রন হয়, প্রত্যেকটা পরমাণু থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে। বাইরের থেকে সামান্য শক্তি দিতে হবে, বাইরের থেকে শক্তি তো পাচ্ছেই, কারণ আমাদের তাপ আছে, এই তাপ তো গ্রহণ করতে পারছেই। এই সাধারণ তাপমাত্রাতেই প্রচুর ইলেকট্রন বাইরে চলে আসে পরমাণুর বাইরে। তার মানে এদের কাজ কিন্তু আর পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ঘোরা না, এরা কিন্তু পরমাণুর চারপাশে ঘুরতে ঘুরতে থাকে না। এটা কি করে, এটা বাইরে চলে আসে, এবার নিজেরা স্বাধীনভাবে ইচ্ছা মতো যেদিক সেদিক এদিক সেদিক ঘোরাফেরা করে। আচ্ছা, তাহলে এই মুক্ত ইলেকট্রন গুলো প্রত্যেকটা পরিবাহীর ভেতরেই থাকবে, এই মুক্ত ইলেকট্রন, এবং সেটা কোটি কোটি, অনেক, প্রচুর। এই ইলেকট্রন গুলো সবসময় ঘোরাফেরা করতে থাকবে, এবং এই যে ঘোরাফেরা যে করবে তার ফলে এই ঘোরাফেরা করার ফলে ইলেকট্রন, এগুলো সব ইলেকট্রন, তাহলে ইলেকট্রন গুলো ছোটাছুটি করতে থাকবে, কারণ এরও একটা তাপমাত্রা আছে। এই তাপমাত্রার কারণে ইলেকট্রন গুলোর একটা বেগও থাকে। ওই বেগ নিয়ে ইলেকট্রন গুলো ছোটাছুটি করে। এই বেগের মান হবে √3kT/m। গ্যাস চ্যাপ্টারে পড়ছো, গ্যাসের 3kT, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এই ইলেকট্রন গুলো যে গতিবেগ নিয়ে ছোটাছুটি করে সেটা হচ্ছে 3kT/m। ভি থার্মাল, ভিটিএইচ নাম দিলাম। থার্মাল মানে তাপীয় উত্তেজনার ফলে তাপ বাইরের থেকে যে কোনো, মানে যে কোনো তাপমাত্রাতেই হোক না কেন, একটা তাপের মধ্যে তাপ শক্তি থাকবেই। সেই তাপ শক্তির জন্যই এরা ছুটাছুটি করবে, এরকম ঘোরাফেরা করবে ইলেকট্রনগুলো। প্রত্যেকটা ইলেকট্রন ছুটাছুটি করছে, তার গতিবেগ হচ্ছে √3kT/m। এবং এই গতিবেগের মানও কিন্তু অনেক, 10⁵ মিটার/সেকেন্ড। 10⁵ মিটার/সেকেন্ড মানে কি, 100 কিলোমিটার/সেকেন্ড। পার সেকেন্ডে 100 কিলোমিটার, এত গতিবেগে ছোটাছুটি করতে থাকে ইলেকট্রনগুলি। কোন ইলেকট্রনগুলি? মুক্ত ইলেকট্রনগুলি, প্রচুর গতিবেগ। এটা গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টারে এই সূত্র আছে। গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টারে এখানে গ্যাসের যে অণুগুলি যেভাবে
একটা পাত্রের মধ্যে রাখলে গ্যাসের অণুগুলি যেভাবে ছোটাছুটি করে যে গতিবেগ নিয়ে, সেই একই গতিবেগ ওই রকম গতিবেগ নিয়ে ছোটাছুটি করে, একদম মুক্ত। তো গ্যাস অণুর মতোই মুক্ত থাকে ইলেকট্রনগুলি। সেটা হচ্ছে, তার ফর্মুলা হচ্ছে √3kT/m। এবং সেই গতিবেগের মান কত? 100 কিলোমিটার/সেকেন্ড। আচ্ছা, এই যে ইলেকট্রনগুলো ছোটাছুটি চারপাশে ছোটাছুটি শুধু করে না, ধাক্কাও খায়। কারণ ধাক্কা তো খেতেই হবে। কারণ শুধু তো ইলেকট্রন নাই এর মধ্যে, এখানে তো পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে সেটা তো আছে। নিউক্লিয়াসটা আমি অন্য কালার দিয়ে লিখি। নিউক্লিয়াস তো আছে, নিউক্লিয়াস গুলো কিন্তু ছোটাছুটি করছে না, নিউক্লিয়াস গুলো কিন্তু একদম আবদ্ধ থাকে, একদম ফিক্সড। যে জায়গায় নিউক্লিয়াস আছে সেই জায়গা থেকে নড়বে না, নিউক্লিয়াস নড়বে না, এগুলো নিউক্লিয়াস মনে করো। প্রচুর নিউক্লিয়াসও আছে। তাহলে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা খাবে ছোটাছুটি করতে গিয়ে, ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে, আবার আরেকটা নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা খাবে, আবার ফিরে আসবে। এত গতিবেগ নিয়ে ছোটাছুটি করছে, কিন্তু আবার নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কাও খাচ্ছে, আবার ফিরেও আসতেছে। অনবরত এরকম ধাক্কা খাচ্ছে এই ইলেকট্রন গুলো। আচ্ছা, এইবার যদি আমরা এই পরিবাহীটার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তখন ইলেকট্রন গুলো সামনের দিকে এগিয়ে যাবে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। ধরো আমি তড়িৎ ক্ষেত্রটা দিচ্ছি, ব্যাটারি মানে তড়িৎ ক্ষেত্র মানে ব্যাটারি লাগিয়ে দিলাম এখানে। তাহলে ব্যাটারি এখানে প্লাস লাগানো মানে এখানে প্লাস বিভব পাওয়া মানে ইলেকট্রন গুলো যে এখানে ছুটাছুটি করছিল এতক্ষণ ধরে, কত গতিবেগ নিয়ে? 100 কিলোমিটার/সেকেন্ড নিয়ে গতিবেগ নিয়ে, সেই ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে। এতক্ষণ আকর্ষণটা ছিল না, কিন্তু ছোটাছুটি করছিল। এখন ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে ব্যাটারির পজিটিভ মেরু, কারণ তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে। এই তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রন গুলো আকর্ষিত হবে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তার ফলে এবার ইলেকট্রন গুলো ছুটাছুটিও করবে, আবার একটু এগিয়েও আসবে। তাহলে ইলেকট্রন গুলো এবার ধাক্কা খাচ্ছে, আবার ব্যাক করে আসছে, আবার ধাক্কা খাচ্ছে, আবার ব্যাক করে আসছে, কিন্তু সামগ্রিকভাবে ইলেকট্রন গুলো জায়গা পরিবর্তন করছে। কিছুক্ষণ আগে হয়তো ইলেকট্রন এইখানে ছিল, ইলেকট্রনটা সবুজ রং দিয়ে দেখি, একটা ইলেকট্রন মনে করো কিছুক্ষণ আগে এখানে ছিল, একটু পরে ইলেকট্রনটা ধাক্কা খেয়ে এর মধ্যে হয়তো কোটি কোটি ধাক্কা খেয়ে একটু এগিয়ে আসছে, এখানে চলে আসছে। তারপরে আরো কোটি কোটি ধাক্কা খেয়ে, কোটি বার ধাক্কা খেয়ে আবার ইলেকট্রনটা এগিয়ে চলে আসছে। কিসের জন্য? এই তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার জন্য, আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বলের প্রভাবে ইলেকট্রনটা আগানোর চেষ্টা করবে ঠিকই, কিন্তু আবার ধাক্কাও খাবে, আবার ব্যাকও করবে। এই দুইয়ের মিলিত অবস্থায় কিছুটা হলেও আগাবে ইলেকট্রন। এভাবে সামগ্রিকভাবে সমস্ত ইলেকট্রন গুলো, পরিবাহীর ভেতরে যে ইলেকট্রন গুলো, সেগুলো কিন্তু সামগ্রিকভাবে এগিয়ে আসবে সামনের দিকে। এবং ইলেকট্রন এগিয়ে যাচ্ছে যেটা, সেই এগিয়ে যাওয়ার গতিবেগ কিন্তু খুব বেশি না। কারণ কি? ধাক্কা খেয়ে আবার ব্যাক করে ফিরে আসে, আবার একটু সামনের দিকে হয়তো যায়, আবার ফিরে আসে, আবার সামনের দিকে হয়তো যায়, আবার ফিরে আসে। দেখা গেল বেশ কয়েক সেকেন্ড পরে এখান থেকে মাত্র এইটুকু যে দূরত্ব আসছে। তার মানে ইলেকট্রন গুলো সামগ্রিকভাবে কি হচ্ছে? জায়গা পরিবর্তন করছে, এক জায়গা মানে স্মরণ হচ্ছে ইলেকট্রন গুলির। তার মানে ইলেকট্রন গুলির একটা গতিবেগ হচ্ছে এখানে। কখন গতিবেগ হলো? যদি বাইরের তড়িৎ ক্ষেত্র আমরা প্রয়োগ করি, তখন ইলেকট্রন গুলো একটা গতিবেগ প্রাপ্ত হচ্ছে পজিটিভ আধানের দিকে। এই পজিটিভ আধানের দিকে যে গতিবেগ প্রাপ্ত হচ্ছে ইলেকট্রনগুলি, সেই গতিবেগটাকে বলা হয় অনুপ্রবাহের গতিবেগ বা বিচরণ বেগ। সেটাকে আমরা ভিডি দিয়ে লিখি, ভিডি, ড্রিফট ভেলোসিটি। তাহলে ড্রিফট ভেলোসিটিটা কি? অনুপ্রবাহের বেগটা কি? অনুপ্রবাহের বেগ হচ্ছে, আমরা বলবো, মুক্ত ইলেকট্রনগুলি এমনি কিন্তু ছুটাছুটি করে, কিন্তু আগায় না। দেখো ব্যাপারটা একটু কল্পনা করতে হবে। পদার্থের মধ্যে যে আমি যদি কোনো, ধরো একটা তামার টুকরা, ইলেকট্রন, এখানে প্রচুর ইলেকট্রন আছে, এরা ছোটাছুটি করছে, ছোটাছুটি করে সামগ্রিকভাবে এখানে যতগুলো ইলেকট্রন ছিল, এগুলা সব এখানেই রয়ে গেছে। মানে ছোটাছুটি করে আবার একই জায়গায় ফিরে আসতেছে ইলেকট্রনগুলো সবগুলোই। আর এইখানকার ইলেকট্রন গুলোও
ছোটাছুটি করে ধাক্কা ধাক্কা খেয়ে আবার একই জায়গায় ফিরে আসে, কিন্তু ইলেকট্রনগুলো সরে যাচ্ছে না। সরে যাচ্ছে কখন? যখন আমি এখানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি, তখন ছুটাছুটিও করবে আবার সরেও যাবে, ছুটাছুটিও করবে আবার সরেও যাবে, ছুটাছুটিও করবে আবার সরেও যাবে। তখন একটু একটু করে সরে যাবে যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি। বুঝতে পারছো? এই তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে ইলেকট্রনগুলি নির্দিষ্ট দিকে ছুটে আসে। খুব বেশি গতিবেগ না, খুব কম গতিবেগ, 10⁻⁻4 মিটার পার সেকেন্ড, এত গতিবেগে, 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। তার মানে 1 মিলিমিটার পার সেকেন্ড, এত কম গতিবেগ। কার বেগ? ইলেকট্রনগুলো এগিয়ে যাওয়ার বেগ, যেটাকে আমরা ভিডি বলি, অনুপ্রবাহের বেগ বলি। ভিডির মান কিন্তু খুব কম। ইলেকট্রনগুলো যে ছুটে চলে, বিচরণ বেগ বা অনুপ্রবাহের বেগ, সেটা কিন্তু তার মান কিন্তু খুব কম। তাপীয় উত্তেজনার ফলে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার আগে সবসময় যে ইলেকট্রনগুলো ছুটেছুটি করছে তার গতিবেগ অনেক বেশি, কিন্তু লব্ধ সরণ কম হয়। তার মানে লব্ধ গতিবেগ কম। এটাকে আমরা গতিবেগ না বলে এটাকে স্পিড বলবো, দ্রুতি বলবো। তাপীয় উত্তেজনার ফলে যে দ্রুতি, কারণ এর ক্ষেত্রে সরণ হচ্ছে না, দ্রুতি হচ্ছে, মানে গতিবেগ হচ্ছে না, দূরত্ব অতিক্রম করছে, মানে দ্রুতি হচ্ছে, সেটা কিন্তু অনেক অনেক গতিবেগ, 10⁵ মিটার পার সেকেন্ড, প্রচুর গতিবেগ। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে যে গতিবেগটা হয় সেটা খুব কম। সেই গতিবেগটা হচ্ছে 1 মিলিমিটার পার সেকেন্ড। এই গতিবেগটাকে আমরা বলি অনুপ্রবাহের বেগ বা ইলেকট্রনের বিচলন বেগ। কখন হচ্ছে? যখন ব্যাটারি সংযোগ করা হচ্ছে তখনই হচ্ছে, তখনই ইলেকট্রনগুলো ছুটতে শুরু করে। আর এই ইলেকট্রনের অনুপ্রবাহের বেগের জন্যই, ভিডির জন্যই তৈরি হয় প্রবাহ মাত্রা উল্টা দিকে। প্রবাহ মাত্রা তৈরি হবে। ভিডি না হলে কিন্তু প্রবাহ মাত্রা হতো না। ইলেকট্রনগুলো যদি মুভ না করতো ধীরে ধীরে, তাহলে তো প্রবাহ মাত্রা পাওয়া যেত না। এই ধীরে ধীরে ইলেকট্রনগুলো মুভ করার জন্যই প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে আমরা তাহলে মুভ আম, বিচরণ বেগ বা অনুপ্রবাহের বেগ বলি, ড্রিফট ভেলোসিটি। ভি নিচে আমরা ডি লিখি। বুঝতে পারছো? আরেকটা জিনিস মনে রাখতে হবে, অনুপ্রবাহের বেগ কিন্তু একটা ইলেকট্রনের বেগকে বলা হয় না। সমস্ত যে ইলেকট্রন আছে তাদের গড় বেগ, অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনের বেগকে আমরা বলছি না। সামগ্রিকভাবে ইলেকট্রনগুলো সমগ্র, দেখো কোনো কোনো ইলেকট্রন কিন্তু আবার হয়তো সরণ হয়ই না, ব্যাক করে করে আবার উল্টা দিকে হয়তো চলে আসছে ধাক্কা টাক্কা খেয়ে। আবার কোনো কোনো ইলেকট্রন আবার একটু সামনের দিকে সরে যাচ্ছে। সেই জন্য একটা ইলেকট্রন বিবেচনা করলে হবে না। একটা ইলেকট্রন অল্পও যেতে পারে, ব্যাক করে পেছনেও আসতে পারে, সামনের দিকে অনেকটা বেশিও যেতে পারে। আমি সমগ্র ইলেকট্রনের গড় গতিবেগ নিচ্ছি এটা। তার মানে এই যে অনুপ্রবাহের বেগ কিন্তু এটা হচ্ছে সমস্ত ইলেকট্রনের গড় একটা বেগ, একটা ইলেকট্রনের বেগ না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। একটা ইলেকট্রন তো ছোটাছুটি করে ব্যাক করেও ফিরে আসতে পারে, ডিসপ্লেস মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নাও যেতে পারে, মানে ধাক্কা টাক্কা খেয়ে দেখা গেল এখানেই চলে আসছে, আবার উল্টা দিকে চলে আসছে, হতে পারে সেটা। আরেকটা ইলেকট্রন হচ্ছে ধাক্কা টাক্কা খেয়ে একটু অনেক দূর, বেশি দূর চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, এটাও হতে পারে। তাহলে এই এই বেগটা কার বেগ? যেটা ধাক্কা খেয়ে পেছনে চলে আসছে না ধাক্কা খেয়ে সামনে চলে গেছে সেটার বেগ? তা না, কোনোটারই না। আরো ইলেকট্রন ধরো, সমস্ত ইলেকট্রনের গড় বেগটা সামনের দিকে, গড় বেগটা সামনের দিকে সমস্ত ইলেকট্রন ধরলে। হ্যাঁ, কোনোটা একটু আগাবে বেশি, কোনোটা একটু পেছাবে কম, কিন্তু সামগ্রিকভাবে সামনের দিকে আগাবে। কোনোটা সামনে যাবে, কোনোটা পেছনে আসবে, কোনোটা একই জায়গায় থাকবে, কিন্তু সমস্ত ইলেকট্রন যদি ধরা যায় তখন সামনের দিকে আগাবে। তাহলে এটাই হচ্ছে বিচরণ বেগ। ধরো, দেখো আমি একটা একটা উদাহরণ দিই।
কুচবিহারের রাসমেলা। রাসমেলা এখানে এটুকু জায়গার মধ্যে রাসমেলার মাঠ। তো এখানে প্রচুর লোক সমাগম, ছুটাছুটি করছে এবং এক একজন এক এক দিকে যাচ্ছে, আবার ফিরে আসতেছে। তাহলে দেখো এই লোকগুলো এই রাসমেলার মাঠের মধ্যে থেকে কিন্তু সরে যাচ্ছে না। তার মানে এটা ইলেকট্রন গুলো তাপীয় উত্তেজনার ফলে যে নিজেরা ছুটাছুটি করছে নিজেদের মধ্যেই, সামগ্রিকভাবে এগুলো স্মরণ হচ্ছে না, একই জায়গায় থাকছে, রাসমেলার মাঠের মধ্যেই থাকছে। এইবার মনে করো তার মানে এটা ওই যে এটা হচ্ছে তার মানে তাপীয় উত্তেজনার ফলে ছুটাছুটি করার ফলে একই জায়গায় থাকা। দেখো হয়তো বা কোনো লোক সামনের দিকে এখান থেকে ধরো ব্যাংচাত্রা রোডের এদিকের থেকে চলে গেছে মদন বাড়ির দিকে, কোনো একটা লোক হয়তো এদিকে চলে গেছে, কিন্তু সমস্ত লোককে ধরো সমস্ত লোক কিন্তু রাসমেলার মাঠের মধ্যেই আছে। তাহলে সমস্ত লোকের কোনো স্মরণ নাই, কিন্তু হয়তো পার্টিকুলার একটা লোকের স্মরণ আছে বা দুইটা লোকের স্মরণ হয়তো এই জায়গায় উদিয়ে গেছে। তো সবগুলো কি তুমি আলাদা আলাদা ভাবো তাহলে কিন্তু স্মরণ আছে, কিন্তু সমস্ত ইলেকট্রন গুলোকে তুমি সমস্ত লোকগুলোকে যদি বলো এরা কিন্তু রাসমেলার মাঠ ছেড়ে যাচ্ছে না, তার স্মরণ নাই, তাহলে অনুপ্রবাহের গতিবেগ নাই। এখানে বাইরের থেকে বিভব প্রভেদ, বাইরের থেকে কোনো শক্তি প্রয়োগ করা হয় নাই, বাইরের কোনো প্রভাব খাটানো হয় নাই, সেই জন্য একই জায়গায় থাকছে। এখানেও তাই, বাইরের থেকে কোনো প্রভাব নাই বলে লোকগুলো ছোটাছুটি করে একই জায়গায় থাকছে, সামগ্রিকভাবে স্মরণ করছে না। এবার একটা বাইরের প্রভাব আমি দিয়ে দিলাম, এটার ক্ষেত্রে যেমন একটা ব্যাটারি লাগাচ্ছি, এইখানে একটা কি বাইরের প্রভাব দিব। মনে করো এই রাসমেলার মাঠের মধ্যে দুইটাই গেট আছে, এদিকে একটা গেট এদিকে একটা গেট, ঢোকার গেট দুইটাই, মনে করো ঢোকার গেট বা বের হওয়ার গেট, দুইটাই গেট আছে। মনে করো এই গেটে একটা বোম ফাটানো হলো, ফ্রাস করে বোম ফাটলো এখানে। এইবার সব লোক কি করবে? ধাক্কা ধাক্কি খাবে, কোনো লোক ফিরে আসবে, সব ছুটতে শুরু করবে, সব ছুটতে শুরু করবে। কিছু কিছু লোক ধাক্কা খেয়ে ব্যাক করেও চলে আসবে, কিছু লোক ধাক্কা খেয়ে এদিকে আসবে, ওদিকে আসবে, ওদিকে আসবে, কাজে আসবে, কিন্তু কিন্তু এই গেট দিয়ে কিন্তু লোক বের হবে, ধাক্কা খাবে, ফিরে আসবে সমস্ত লোক, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু কিছু লোক কিন্তু দিতে বেরিয়ে আসবে। এই বোম ফাটার ফলে ভয়ের চোটে সব দৌড়াদৌড়ি শুরু করছে, সব এই গেট দিয়ে বার হবে। সব যদি এই গেট, এই পাশের গেট দিয়ে বাইর হতে চায় তাহলে ধাক্কা থেকে খাইতে হবে। প্রচুর লোকের সমাগম এখানে, কেউ ধাক্কা খেয়ে ফিরেও আসতেছে, কেউ ধাক্কা খেয়ে উল্টে পড়ছে, কেউ ধাক্কা খেয়ে ওইদিকে চলে যাচ্ছে, কেউ আবার এখান থেকে ধাক্কা খেয়ে আবার এদিকে চলে আসছে, কিন্তু কিছু সামগ্রিকভাবে কিছু লোক কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার মানে এইটাকে তখন আমরা বলবো অনুপ্রবাহের বেগ। তার মানে এবার রাসমেলার মাঠের ভেতর থেকে কিন্তু কিছু লোক বাইরে আসলো, তার মানে স্মরণ ঘটলো। এবার কিন্তু স্মরণ ঘটলো কার? একটা ইলেকট্রন না, একটা লোকের না, সমস্ত লোক ধরলে। এইটা হচ্ছে অনুপ্রবাহের বেগ। তার মানে অনুপ্রবাহের বেগ একটা ইলেকট্রনের বেগ না, অনুপ্রবাহের বেগ হচ্ছে সমস্ত ইলেকট্রনের গড় বেগ। কখন? যখন বাইরের কোনো প্রভাব খাটানো হবে, বাইরের কোনো একটা বোম ফাটানো হবে, তখন লোকগুলো ছুটতে শুরু করবে, নাহলে নিজেদের মধ্যেই ছোটাছুটি করছিল, একই জায়গায় থেকে যাচ্ছিল, এবারে কিন্তু স্মরণ হবে। তো অনুপ্রবাহের বেগের ধারণাটা এইরকম, একটা ইলেকট্রনের গতিবেগ না, সমস্ত ইলেকট্রনের গতিবেগ, গড় গতিবেগ। কখন? ব্যাটারি প্রয়োগ করার পর। ব্যাটারি প্রয়োগ করার আগে কি তাহলে ইলেকট্রনগুলো স্থির থাকে? না, ব্যাটারি প্রয়োগ করার আগেও ইলেকট্রনগুলো তাপীয় উত্তেজনার ফলে আরো বেশি দ্রুতি নিয়ে ছুটতে থাকে, কিন্তু স্মরণ হয় না, ছুটতে থাকে তবুও স্মরণ হয় না। কিন্তু যখনই ব্যাটারি প্রয়োগ করা হয় তখনই ছুটতেও থাকবে, আবার স্মরণও হবে। এই যে স্মরণটা হলো, এই স্মরণটা প্রতি সেকেন্ডে সমস্ত ইলেকট্রনের গড় যে স্মরণ প্রতি সেকেন্ডে, সেটাকে বলছি আমরা অনুপ্রবাহের বেগ বা বিচরণ বেগ। এবার আমি অনুপ্রবাহের বেগ বা বিচরণ বেগের সংজ্ঞা লিখব, মুছে দিচ্ছি। সংজ্ঞা, অনুপ্রবাহের বেগ কাকে বলে? দেখো অনুপ্রবাহের বেগ কিন্তু মনে রাখতে হবে, ইলেকট্রনগুলো তো এমনি সবসময় ছুটাছুটি করেই, সেটা অনুপ্রবাহের বেগ না। যখন তড়িৎ ক্ষেত্র, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়, ব্যাটারি প্রয়োগ করা হয়, তখনই অনুপ্রবাহের বেগ সৃষ্টি হয়। সেই জন্য আমি লিখবো
কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রয়োগ করলে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি যে গড় গতিবেগ নিয়ে, মুক্ত ইলেকট্রনগুলি অবশ্যই লিখতে হবে, যে গড় বেগ নিয়ে তুমি বলতে পারো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, কথাটা লিখলে আরো ভালো, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে অগ্রসর হয়, তাকে বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ ব্র্যাকেটে ভিডি বলে, ড্রিফট ভেলোসিটি ইংরেজিতে বলে। আচ্ছা, এবার অনুপ্রবাহের বেগের রাশিমালা। অনুপ্রবাহের বেগের মান রাশিমালা নির্ণয় করব। ধরি যে প্রচুর ইলেকট্রন আছে, n সংখ্যক ইলেকট্রনগুলির গতিবেগ, তাপীয় উত্তেজনার ফলে যে গতিবেগ, সেটা হচ্ছে গতিবেগ মানে দ্রুতি। ইলেকট্রন গুলির তাপীয় বেগ নাম দিলাম u1, u2, u3 ... n সংখ্যক, এটা তাপীয় বেগ। তার মানে এখনো বিভব প্রয়োগ করা হয় নাই। তাপীয় বেগের জন্য এদের কিন্তু গড়, আমি যদি এদের গড় নেই, তাপীয় বেগ এদের গড়, ইউ এর গড় এরকম ভাবে লেখা যায়, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ... un বাই n যদি লিখি, এটা কিন্তু 0, এই যে সামগ্রিকভাবে সরণ হয় না বলে, এটা গতিবেগের গড়। এবার যদি আমরা বিভব প্রভেদ প্রয়োগ করি, যদি এখন যদি বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, তাহলে ইলেকট্রনগুলোর উপর বল প্রয়োগ হবে, তার ফলে ত্বরণ হবে, ত্বরণ হওয়ার ফলে গতিবেগ চেঞ্জ হয়ে যাবে। বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, তবে বেগ হবে একটা, প্রথমটার হবে v1, সেটা u1 প্লাস এটা টি, কে আমরা যেরকম সাইন দিয়ে লিখি, টাও বলি এটাকে। এগুলোকে তুমি ভেক্টর সাইন দিতে পারো, যাই হোক, না হলে হবে অর না তো, v2 ইজ ইকুয়াল টু u2 প্লাস
এ টাও, ও এটা টাও 1, এটা টাও 2, v3 is equal to u3 plus a টাও 3 ডট 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 করে vn is equal to un plus a টাও n। টাউটা কি? টাউটা হচ্ছে সময়, v is equal to u plus at, তো সময় কি সময়? এই যে দুটো ধাক্কার মাঝখানের যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব যেতে যে সময় সেটাকে হচ্ছে টাউ। এটাকে আমরা বলি রিল্যাক্সেশন টাইম। ইংরেজি নামই বলবো আমরা, ইংরেজিতেই বলবো, বাংলায় ভালো নাম নাই এটা। এবার আমি যদি সমস্ত ইলেকট্রনের গড় করি, এগুলোর যদি গড় করি, সেটাই হচ্ছে অনুপ্রবাহের বেগ। সুতরাং অনুপ্রবাহের বেগ, সুতরাং অনুপ্রবাহের বেগ ভিডি, এটা হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 vn ক্যাপিটাল N বাই n। এবার u1 প্লাস a টাও 1, v1 মানে, v2 মানে u2 প্লাস a টাও 2, v3 মানে u3 প্লাস a টাও 3 প্লাস ডট 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 un প্লাস a টাও n। এরকম হবে। যেহেতু সমস্ত ইলেকট্রনকে আমাকে কাউন্ট করতে হবে, সমস্ত ইলেকট্রন নিতে হবে, তখন এইভাবেই লিখতে হবে আমাকে, বাই n। এবার আমি যদি দেখো এখানে সব u1 গুলোকে u1 u2 u3 এগুলোকে আলাদা করে দাও, তাহলে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 un, তার নিচে তো n আছেই, প্লাস a কমন নিয়ে টাও 1 প্লাস টাও 2 প্লাস টাও 3 প্লাস ডট 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 টাও n, এটাই আসবে বাই n, এটা আসবে। এবার দেখো এইটা তো একটু আগে যেটা লিখলাম তাপীয় উত্তেজনার ফলে গড় বেগ, এটা তো 0, একটু আগে লিখছি তো এটা, প্লাস এ, আর এটাকে আমি টাও এভারেজ লিখলাম, টাও এভারেজ রিল্যাক্সেশন টাইম যেটা তাদের গড়। আমি সমস্ত জায়গায় গড় নিলাম আর কি, ভিডি মানে তো গড়ই, গড়ই চলছে আমাদের, তাহলে এটাও গড়, তাহলে এটাও গড়। আবার ইউ এর গড় তো 0, একটু আগে লেখা আছে তাপীয় উত্তেজনার ফলে যে ইউ এর গড় এটা 0, তার মানে এটা পরে নেক্সট ইয়েতে যাচ্ছি, ভিডি দাঁড়াচ্ছে আমাদের এটা 0 প্লাস এ টাও এভারেজ, তার মানে এ টাও এভারেজ। হোয়াট ইজ এ মানে হচ্ছে ইলেকট্রনের ত্বরণ। ইলেকট্রনের ত্বরণ মানে কি? ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল বাই ভর। তো ইলেকট্রনের আধান যদি ই হয়, তড়িৎ ক্ষেত্র যদি ক্যাপিটাল ই হয়, এদিকে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল এফ ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ই, জানতে হবে। আমি ভেক্টর সাইন দিয়েও লিখতে পারি। তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যে বল ক্রিয়া করবে ইলেকট্রনের উপর সেটা হচ্ছে মাইনাস ই। সুতরাং ইলেকট্রনের ত্বরণ কত এটা সাইডে লিখে নাও, ইম্পর্টেন্ট। তাহলে ত্বরণ কিন্তু হবে এফ বাই এম, বল বাই ভর, তবে মাইনাস ই ই বাই এম, এটাকে বলছি আমরা ইলেকট্রনের ত্বরণ। ত্বরণের মান ভিডি ইজ ইকুয়াল টু, আমি আমি ভেক্টর দিয়ে যদি লিখি, এখানে আমি ভেক্টর সাইন দিতে পারি, আগেও তুমি দিতে পারতে, এগুলো ভেক্টর সাইন দিতে পারো, আগে তুমি দিতে পারতে, আমি তখন দিতে চাইলাম, এগুলো সব ভেক্টর সাইন দিতে পারো। হ্যাঁ, এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টরের গড়, এটা ভেক্টর, এটা ভেক্টর, এগুলো সব ভেক্টর, ভেক্টর সাইন দিতে পারো। এই যে এটাও তাই ভেক্টরের গড়, এগুলো ভেক্টর, অসুবিধা নাই ভেক্টর দিলে। দিলেই বরং ভালো।
তাহলে ভিডি আমাদের দাঁড়াচ্ছে এ এ কত মাইনাস ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাও এভারেজ। টাও এভারেজ কে আমি এখন টাও এভারেজ কে মনে করো বারবার টাও এভারেজ না লিখে আমি টাওই লিখলাম, তাহলে এভারেজ আর লিখছি না, এভারেজটা কেটে দিলাম। এখানে ভেক্টর কোনটা, ই এর উপরে ভেক্টর সাইন ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্র, তাহলে ভিডি এটা ভেক্টর, এর উপরে ভেক্টর, এইটাকে আমরা বলছি অনুপ্রবাহের বেগের মেইন ফর্মুলা। তারপর আরো আসবে অনুপ্রবাহের বেগের ফর্মুলা মাইনাস ই বাই এম ইন্টু টাও। টাও হচ্ছে গড় রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম মানে কি, এই যে ইলেকট্রনগুলো সংঘর্ষ ঘটায়, দুটো সংঘর্ষের মাঝামাঝি যে পথ সেটা অতিক্রম করতে যে সময় লাগে সেটাকে হচ্ছে রিল্যাক্সেশন টাইম বলি। এখন প্রচুর সংঘর্ষ যদি নেওয়া হয় তাদের গড় যেটা সেটাই, প্রচুর সংঘর্ষ যদি নেওয়া হয় তাদের টাইমের যে গড় সেটা হচ্ছে রিল্যাক্সেশন টাইমের গড়, মানে টাউটা। ই হচ্ছে তড়িৎ, মানে ব্যাটারি প্রয়োগ করা হলো যে, তার জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ই ক্যাপিটাল ই। আর ভিডি হচ্ছে অনুপ্রবাহের বেগ। দেখো এখানে মাইনাস সাইন আসলো কারণ হচ্ছে ই এর অভিমুখ আর ইলেকট্রনের গতিবেগের অভিমুখ উল্টা। এখানে পরিবাহী যদি হয়, আমি বারবার বলছি যে আমি যদি এখানে একটা ব্যাটারি প্রয়োগ করি তাহলে ই প্রয়োগ করা হলো এদিকে, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলো, ব্যাটারি পজিটিভ থেকে সবসময় ই যাবে, এই এর অভিমুখ। ইলেকট্রন গুলো ছুটবে এদিক, ভিডি যেটা সেটা এদিক, তাহলে ই এর অভিমুখ যেই দিকে, ভি এর অভিমুখ তার উল্টা দিকে, সেই জন্য এখানে মাইনাস সাইন। তাহলে ভিডির মান মাইনাস ই বাই এম ইন্টু টাও। হোয়াট ইজ ই? স্মল ই। স্মল ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান জানো সেটা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এমটা কি, ওটা কিন্তু ইলেকট্রনের ভর, সেটাও তোমরা জানো 9.1 ইন্টু 10⁻31 কেজি। ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রের মান, যেটা নাকি ব্যাটারির বিভব প্রভেদের উপর নির্ভর করবে, ব্যাটারির ভোল্টেজের উপর, কত ভোল্টের ব্যাটারি লাগালে। টাও হচ্ছে পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, টাও রিল্যাক্সেশন টাইমটা কত হবে কার উপর নির্ভর করে, পদার্থের প্রকৃতি, মানে এটা তামা না লোহা নাকি অন্য কিছু, তার উপর নির্ভর করে। টাওয়ের নাম কি, টাওয়ের নামটা একটু বলে দিই। টাও এখানে, এরপরে এখানে আসো, টাওকে বলা হচ্ছে গড় রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন সময়, এটা দিয়ে লেখো, ইংরেজিটাই রাখো, বাংলার ওয়ার্ড গুলো ভালো না, এটা লেখাই ভালো। ই কি, প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের মান, প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে আমরা অনুপ্রবাহের বেগের ফর্মুলা একটা পেলাম। কার এখানে অনুপ্রবাহের বেগের সঙ্গে কার সম্পর্ক দেখো, তড়িৎ ক্ষেত্র। আমি তড়িৎ ক্ষেত্রটাকে চেঞ্জ করে কিন্তু বিভব প্রভেদ নিয়ে আসতে পারি। চেঞ্জ করলাম, ও ভিডি এবং ভি এর সম্পর্ক, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ। এইমাত্র আমরা দেখলাম ভিডি অনুপ্রবাহের বেগ মাইনাস ই বাই এম ইন্টু টাউ। আবার ই ক্যাপিটাল ই
আর ভি এর মধ্যে সম্পর্ক তোমরা জানো, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ই বাই এল বা ই বাই ডি, বিভব প্রভেদ ইজ ইকুয়াল টু ভুল বললাম, দাঁড়াও, উল্টা হয়ে গেল, ই ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই এল। ওই যে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স ছিল, বিভবের নতিমাত্রা হচ্ছে প্রাবল্য, তার মানে ভি বাই এল, বিভব বাই মানে ই এর সঙ্গে এল দূরত্ব গুণ করলে ভি হয় সব সময়। তাহলে ই এর জায়গায় মাইনাস ভি বাই এল যদি আমি বসাই, তাহলে ওর মধ্যে তাহলে ভি ডি ইজ ইকুয়াল টু মাইনাস ই বাই এম তো আছেই, এখন মাইনাস ভি বাই এল, ক্যাপিটাল ভিটা ইন্টু টাউ, ই বাই এম ই ভি বাই এল ইন্টু টাউ। খেয়াল করো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে ভি অনুপ্রবাহের বেগ ভিডি ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি বাই এম এল ইন্টু টাউ। মনে রেখো ওগুলো ইম্পর্টেন্ট, এগুলো রিলেশন। এইটা কি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে রিলেশন, অনুপ্রবাহের বেগের, এই যে ই আছে, ই মানে তড়িৎ ক্ষেত্র। আর এখন কি লাস্টেরটা বিভব প্রভেদের সম্পর্ক। আগেটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক, এটা হচ্ছে বিভব প্রভেদ। এই যে ভি, এই যে ক্যাপিটাল ভি, কিন্তু এটা বিভব প্রভেদ। বিভব প্রভেদের সঙ্গে ইলেকট্রনের অনুপ্রবাহের বেগের সম্পর্ক, ই ভি টাউ বাই এম এল। আজকে এটুকু থাক নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। বাবা, 7 জন। ঠিক আছে, আজকে এটুকু থাকবে। স্যার হুম স্যার বলছিলেন না ডেট নিয়ে আলোচনা করবেন? এখন তো মাত্র 7 জন আছে, এখন কিভাবে আলোচনা করে তো কিছু লাভ নাই। গ্রুপে কথা বলতে হবে, গ্রুপে দিতে হবে। টাইমটা 10টার থেকে করা যায় কিনা, এখানে যারা আছে তাদের হবে 10টার থেকে আজকের টাইমটা? শুনতে পাচ্ছি না কথা। একজন বললো হবে। হ্যাঁ স্যার হবে। আজকে হ্যাঁ হবে স্যার। আচ্ছা বড় হবে। আচ্ছা, স্যার আমার আর গৌরবের হবে না। ওই যে সৌরভ গৌরবের হবে না। তোমাদের কটার থেকে পড়া থাকে? 11টা স্যার 12টা কি 12:30টার মধ্যে স্টার্ট করে দেন স্যার। 12টা 12:30টার মধ্যে আরেকটা পড়া থাকে। হ্যাঁ স্যার। কেন 10টার থেকে 12টা তাহলে তো পড়তেই পারো। ওটাকে যদি তুমি আধ স্যার ঘন্টা স্নান খাওয়া পিছিয়ে দাওয়াটা দাও, করতে লাগবে না একদম ক্লাস? না আমি বলছি তুমি যদি ওটা 12:30টায় শুরু করো, ওটা তাহলে 1টায় করে নাও, আধা ঘন্টা পিছিয়ে দিলে 1টা হয়ে যাবে, মাঝখানে তুমি 1 ঘন্টা পুরো টাইম পাবে, স্নান খাওয়া দাওয়া করতে হবে। এখানে ধরো স্যার ওরকম 10টা করে থেকে বললে মনে পিছায় করো না তো স্যার? পিছায় মানে মানে কি, তোমার 12:30টায় তো শুরু করতেছো তোমরা, সেটাই জাস্ট একটা না স্যার, আধ আমার ঘন্টা। 11টার থেকে ক্লাস থাকে তো। আচ্ছা, তাহলে তো প্রবলেম। একজনের দুজন থাকলে যদি হয় তো সম্ভব, নাহলে তো মুশকিল। তাহলে পীযূষ বুঝতে পারলা, আমি আগেই বলছি এরকম টাইম চেঞ্জ করলে মিলবে না, কারো না কারো থাকবেই, এটাই হচ্ছে প্রবলেম। দেখো এখন চিন্তা ভাবনা করে দেখো। তাহলে আজকের এই যে অনুপ্রভের বেগ টেক, এই পড়াগুলো ইম্পর্টেন্ট পড়া, হ্যাঁ, একটু কঠিন কঠিন মনে হলেও
পড়তে হবে ঠিকঠাক। ঠিক আছে, শেষ করলাম, ফাঁকাও হয়ে গেছে, বেশি নাই। ও হ্যাঁ, ঠিক আছে, শেষ করলাম, বন্ধ হয়ে গেছিল কেন জানি।